ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখতেছি যেখানে ভার্সিটি মাস্টার ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতি তার সেকেন্ড লেকচার নিয়ে ডিসকাস করব। তো আমরা এর আগের লেকচার 1 এ দেখে আসছিলাম যে পর্যাবৃত্ত গতি জিনিসটা কি, এর এক্সাম্পল গুলো কি, বা অ্যাকচুয়ালি তুমি কিভাবে যে পড়ে আসছিলা ক্লাস 9-10 এ ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী এই কথাটা কেন হয়, কিভাবে হয়, এটা প্রুফ করে দেখাই দিয়ে আসছিলাম। ইভেন তোমাদেরকে এটা মনে হওয়ার কথা যে রিমাইন্ডার আমি দিছিলাম, তুমি কেন মাইনাস নিবা বা কেন মাইনাসটা বাদ দিয়ে চিন্তা করবা, সবগুলোই ক্লিয়ার করে আসছিলাম। আমরা গ্রাফও দেখে আসছিলাম, সবগুলো ফান্ডামেন্টাল জিনিস ক্লিয়ার করছি। আজকে আমরা সরণের পরের পার্টটায় যাব। লাস্ট ক্লাস একটা অঙ্ক করাইছিলাম, যেটা বস্তুকে টেনে ছেড়ে দিলে সরণের সমীকরণ বের করানো, ওই জিনিসগুলো তোমাকে দেখানো হয়েছিল। মানে স্টার্ট করছিলাম ইকুয়েশন দিকে যাওয়া। আজকে হচ্ছে এর পরের পার্ট গুলো আসবো, বেগ, ত্বরণ, তাদের গ্রাফ বা তাদের মধ্যে ব্যাপারগুলো কি, বা সরণ কি শুধুমাত্র একভাবে লেখা যায় কিনা, এই জিনিসগুলো আজকে আমরা এখানে ক্লিয়ার করব। আর এটার পরে যখন এনার্জি আসবে, ওটা আমরা লেকচার 3 ডিসকাস করব। আর ফাইনালি আমাদের 4 নাম্বার লেকচার, লাস্ট লেকচার, সেখানে আমরা এগুলা অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে, তাহলে আসো এখন আমরা দেখি যে আজকের ক্লাসে আমাদের টপিক গুলো কি কি। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে দুইটা, নাম্বার 3 আর নাম্বার 4। দেখতেই পারতেছো দুইটা টপিক বা টাইপকে কিন্তু 3 স্টার দেওয়া আছে। এটা লিটারালি যেমন পরীক্ষায় বেশি আসে, ইভেন অনেক অঙ্ক সলভ করতে গেলে এটা বোঝা লাগে। মজার বিষয় কি, তুমি যদি পর্যাবৃত্ত গতি কনসেপ্ট বুঝো, তাহলে কাজ শক্তি ক্ষমতারও অনেকগুলো অঙ্ককে এই থিম দিয়ে সলভ করতে পারবা। কিভাবে? যেমন ধরো, যে কোনো বস্তুর মধ্যে কিন্তু পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য থাকতে পারে, মানে আমরা জোর করে এটা আনতে পারি, বা স্পন্দন গতির বৈশিষ্ট্য থাকতে পারে, আমরা সামঞ্জস্যপূর্ণ ধরতে পারি। তখন ওই বস্তুর কোনো কাজ বের করব বা তার বেগের পরিবর্তন বের করব, সবগুলোকে আমরা ডাইরেক্ট পর্যাবৃত্ত গতির মধ্যে ফেলে আগায় নিতে পারবো। ঠিক আছে, যেমন ধরা যাক স্প্রিং এর কম্পন বা সরল দোলকের কম্পন, আমাদের হার্টবিটের। ইভেন শুধু সেটা কেন, তুমি ধরো একটা ফোমকে পানির মধ্যে ফেলে দাও, তাহলে কি হবে? ফোমটা যখন পানির মধ্যে পড়বে, একটু আগে ডেবে যাবে, মানে ডুবে যাবে, এটা বলা উচিত ডুবে যাবে। ডুবে যাওয়ার পরে কিন্তু ওটা একটা মোমেন্টে এসে স্টেবল হয়ে যাবে, মানে একটু ভাসে একটু ডোবে, এরকম হবে। 9-10 পড়ছিলাম যে কোনো বস্তুকে প্রবাহীর মধ্যে ফেলে দিলে, যেমন ধরো পানি, তেল ফেলে দিলে তার কিছু অংশ পানির নিচে এবং কিছু অংশ পানির উপরে থাকে। ফাইন, ধরলাম ধরো এই দেশে ফোম, এই ফোমটার আমার হাতের নিচে জায়গাটা, এটা পানির নিচে আছে আর বাকিটুকু তোমার বাতাসে আছে। এবার যদি আমরা এটাকে আস্তে করে কলম দিয়ে হালকা করে টোক্কা দিই, তাহলে কি হবে? এটা এভাবে ভাইব্রেট করা শুরু করবে না, মানে পানির উপরেই এভাবে কাঁপাকাঁপি শুরু করবে। এটাকেও কি চাইলে আমরা পর্যাবৃত্ত গতির মধ্যে ফেলতে পারবো না? গতির অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় উপর দিকে, বলতে পারবো তো। তাহলে বেসিক্যালি ভাইব্রেশন কোথায় নাই, তুমি সবগুলাকে টাইনা এসে চাইলে এই চ্যাপ্টারে আনতে পারবা। অনেক জটিল লেভেলের মেথড কিন্তু এখান থেকে সলভ করা যায়। যেমন বলছিলাম, বিল্ডিং যখন কাঁপাকাঁপি করে, বা রিক্সায় যখন আমাদের বডিটা জার্ক করে, বাইকে তুমি যখন ব্রেক চাপো স্প্রিং কাঁপাকাঁপি করে, সবগুলাকে এই জায়গাতে আনা যায়। কিন্তু আমরা হয়তোবা সবকিছু করতে পারি না। যেমন এখানে আমরা কখনোই অসংরক্ষণশীল বলকে আনি না, আমরা শুধুমাত্র সংরক্ষণশীল বল নিয়ে কথা বলি। বেসিক্যালি ঘর্ষণকে আনি না। ঘর্ষণকে আনলে তো আর এটা কন্টিনিউ করবে না, তখন বিপদ হয়ে যাবে। সেগুলা কিভাবে করতে হবে ওইটা আমরা বড় ক্লাসে জানবো, যদি তুমি এই ফিল্ডে কাজ করো। ঠিক আছে, ফাইন, তাহলে এখন আমরা কাজে যাই। আমাদের প্রথম কাজই হবে এই টপিকের মধ্যে আগে দেখে নেওয়া কোন কোন সালে আসছিল। দেখো একবার খেয়াল করে, একদম রিসেন্ট ইয়ারের প্রবলেম কিন্তু এই টপিক থেকে আসা, 22-23-এ। ইভেন এই জায়গা থেকে ঢাকা ভার্সিটিতে 19-20-এও কিন্তু রিটেন প্রবলেম আসছিল, আর জঘন্য দেখো এখান থেকে দিছিল। তাহলে আমরা কি বলতে পারি না যে কিছু কোর কনসেপ্ট থাকে যেটা প্রতি বছরই আসার মতো? তার মধ্যে এটা সেই কোর কনসেপ্ট যে আমরা কিভাবে ইকুয়েশন বানাবো। কিসের ইকুয়েশন? সরণের, বেগের, ত্বরণের। কারণ তুমি একটা না পারা মানে তুমি বাকি দুটা অবশ্যই আটকায় যাবা। ঠিক আছে, এবং আরো সাল তুমি দেখতে পারতেছো, এগুলা আমি বললাম না, মেইন কথাটা মারাত্মক ইম্পর্টেন্ট। তা চলো সামনে আগাই। প্রথমে তোমাকে একটু আমি রিমাইন্ডার দেই যে আমরা গত ক্লাসে সরণের সমীকরণ দেখে আসছিলাম, ওইটা দেখতে কেমন ছিল। সরণের সমীকরণকে আমরা লিখছিলাম এইভাবে যে এক্স ইকুয়াল টু এ, এ মানে বিস্তার, এ সাইন ওমেগা টি, তার সাথে প্লাস অথবা মাইনাস ডেল্টা। মজার বিষয়টা হচ্ছে, তুমি এখানে যে আদি দশা এটাকে প্লাস করবা নাকি মাইনাস করবা, সেটা নিয়ে আসলে কোনো বাধা ধরা নিয়ম নাই। ইভেন তুমি যদি চাও এইটাকে যে সাইন দিয়ে লিখবা, এইটারও কোনো বাধা ধরা নিয়ম নাই। তুমি চাইলে এটাকে কস দিয়েও ডিফাইন করাইতে পারো, ওমেগা টি প্লাস বা মাইনাস ডেল।
এখন তোমার মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে ভাই আমি যদি সাইন কস বাদে ট্যান কট এদেরকে নিই তাও হবে? না, হবে না। তাহলে কেন সাইন কসে হইলো? তার কারণ পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কথা মানে কি? রিপিট করতে হবে। যদি আমরা সাইন বা কজের ব্যাপারটা খেয়াল করি, এরকম ঢেউয়ের মতো না, যে উঠে নামে উঠে নামে, এরকম কিন্তু চলতেই থাকে, কখনোই কিন্তু থেমে যায় না। এবং আরো একটা ব্যাপার আছে, মানগুলো যে ও রিপিট করতেছে, শুধু একই মান বারবার বারবার একটা নির্দিষ্ট সময় পর পর যে রিপিট করে তা কিন্তু না ব্যাপারটা। ধরো এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের একটা পর্যায়। যে সময়টা পার হয় সেই সময়টাকে বলি আমরা পর্যায়কাল। আর এই মোমেন্টে যেই পরিমাণে দূরত্ব অতিক্রম করে তাকে বলি আমরা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। এইটাই বারবার বারবার ও রিপিট করছে। কিন্তু একটা মজার বিষয় হলো, খেয়াল করে দেখো, যে তুমি যদি বলো যে এই যে একটা আমাদের ওয়েভ বা একটা আমাদের কমপ্লিট কম্পন, এইটার পরে যখন আমাদের নতুন ওয়েভ বা নতুন কম্পনটা শুরু হবে, মানে যে সেকেন্ডে আরেকটা শুরু হবে, এই হলুদ আর এই যে সবুজ, এদের মাঝখানে কি কোনো ব্রেক ছিল বা কোনো ভাঙ্গন ছিল? যদি খেয়াল করি এই জায়গাটা দেখো তো, এখানে কিন্তু কোনো ব্রেক ছিল না। কন্টিনিউয়াস, মানে বিচ্ছিন্ন হওয়া যাবে না এবং রিপিট করতে হবে, দুইটাই খেয়াল রাখতে হবে। কিন্তু সেম কাজটা যদি আমরা tan কে ধরে করতে চাই, একটু মনে করো তো ভাই, তোমার tan এর গ্রাফ কেমন শিখছিলা? ধরো এটা আমাদের y অক্ষ, ধরো এটা আমাদের x অক্ষ। তখন tan এর গ্রাফটা কি হয়? tan এর গ্রাফটা কিন্তু কখনোই তোমার এরকম রিপিট টাইপের করে না। এটা কিন্তু তোমার হচ্ছে এই যে এরকম, এই যে এইভাবে কিন্তু এটা চলতে থাকে, ঠিক আছে? এইভাবে চলতে থাকে। সো একটা গ্রাফের সাথে আরেকটা গ্রাফের কিন্তু কোনো কানেকশন নাই, এরা বিচ্ছিন্ন হয়ে যায়। আমি স্কেলিং করে আঁকি নাই, জাস্ট বোঝানোর জন্য আঁকছি। বাট মেইন কথা হলো, tan এর গ্রাফের ক্ষেত্রে, cot এর গ্রাফের ক্ষেত্রে, ইভেন sec এর গ্রাফের ক্ষেত্রেও এরা কিন্তু কন্টিনিউয়াস হয় না, মান রিপিট হয়। একটা পর্যায়ে একটু গ্যাপ দিয়েও হয়, কিন্তু এটা মাঝখানে ব্রেক হয়ে যায়, এন্ড দ্যাটস ওয়াই ওটাকে আমরা নিতে পারবো না, ওটাকে আমাদের বাদ দিতে হবে। কথা বুঝতে পারছো? তার মানে আমরা যখন এখানে ফাংশনটাকে ডিফাইন করতেছি, আমাদের ফাংশন গুলাকে এক তো কন্টিনিউয়াস হইতে হবে এবং তার মধ্যে রিপিটেড হইতে হবে। এবং এই জন্য আমরা হয় সাইন অথবা কস এইটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে? এবং প্লাস বা মাইনাস তোমার ইচ্ছা। তাহলে টোটাল আমাদের সরণের সমীকরণ কয়টা হয়ে গেল? আমাদের এখানে সরণের সমীকরণ টোটাল হয়ে গেল 4টি। এখন তুমি কোনটা নিয়ে কাজ করবে, ইটস আপ টু ইউ। একটা ধরলেই হইলো। ধরো আমার মন চাইছে যে আমি এতগুলা নিয়ে তো কাজ করব না, আমি একটা নিব। সেটা হচ্ছে x ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস ডেল। ধরো মন চাইছে যে আমি এটা নিয়ে কাজ করব। কোনটার পরিচয় কি ছিল তোমার মনে আছে? এ মানে বিস্তার, ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, টি মানে যে কোনো সময়, আর এই যে তোমার ডেল, এ তোমার হচ্ছে আদি দশা, তাই না? যদি আমরা বেগকে পাইতে চাই, একবার ভাবো তো ভাই, সরণের সাথে বেগের সম্পর্কটা কি? সেই ক্লাস 9-10 থেকে পড়া শুরু করছি। সময়ের সাথে যে সরণের পরিবর্তন, এটাকে আমি বেগ বলি। সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, ঠিক আছে? তাহলে বেগটাকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করতে চাই, এখন পরিবর্তনের হারকে কিন্তু আমরা এখন আর টি দিয়ে ভাগ করব এটা বলি না, আমরা তো এক্সপার্ট হয়ে গেছি। তাই আমরা বলি সময়ের সাপেক্ষে ডিফারেনশিয়েট করো, তাই না? আচ্ছা, যদি ডিফারেনশিয়েট করতেই হয়, একবার চিন্তা করে দেখো, বিস্তার কিন্তু বাড়বেও না কমবেও না, কেন? সরণের সর্বোচ্চ মানকে বিস্তার বলে এবং এটা কনস্ট্যান্ট। এখন আমাদের কাছে আছে সাইন সামথিং। সাইন সামথিং কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে কজ সামথিং। ওই সামথিংটা কি? ওই সামথিংটা হইলো, ব্র্যাকেটটাকে ধরো আর বসাও, ওকে? একটা ছোট ঘাপলা আছে। ঘাপলা হইলো এই যে সামথিং, মানে সাইনের ভিতরে বা কজের ভিতরে, সেখানেও কিন্তু আবার একটা টি জড়িত পদ আছে। এই জন্য আমাদেরকে এই পার্টটাকেও আরেকবার ডিফারেনশিয়েট করতে হবে। এই সামথিং পার্টটাকে ওমেগা টি মাইনাস ডেল। এখন তুমি তোমার চিন্তা করে বলো, যদি আমরা এই কাজটা করি, তাহলে এখান থেকে এ কস ওমেগা টি মাইনাস ডেল, একে নিয়ে দেখো মাথা ব্যথা নাই, ওর মতোই আছে। কিন্তু যখন তুমি সময়ের সাপেক্ষে এটাকে ডিফারেনশিয়েট করবা, আদি দশার ভিতরে কোনো সময় নাই, কোনো প্যারা নাই, কিন্তু এখানে তো ওমেগা আর টি আছে। তাহলে ডিফারেনশিয়েট করলে কি একটা ওমেগা পড়ে থাকে না? সেই ওমেগাটাকে আমরা পিছনে না লিখে
ওটাকে আমরা এখানে সামনে লিখে রাখলাম। তাহলে ফাইনালি আমরা বেগের কিন্তু সমীকরণ পেয়ে গেছি, যে আমাদের বেগটা হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি। এটা হচ্ছে আমাদের বেগের ফাইনালি সমীকরণ। ওকে, আচ্ছা, এখন যদি তুমি চাও যে ভাই আমাকে ত্বরণটাও বের করে দেন তো, তা ত্বরণ কিভাবে আসবে? আমরা জানি সেই ছোটকাল থেকেই পড়ে আসতেছি। বারবার খালি ছোটকালের কথা কেন মনে করাই? কারণ আমাদের কিন্তু এই বেসিক গুলো সেই ক্লাস 9-10 থেকেই শুরু হয়ে গেছিল। হয়তো অনেকে খামখেয়ালি করে বুঝি নাই, বা কোনো কারণে ভালো বই পাই নাই, বা সামহাউ যে কোনো কারণে হয়তো মিস হয়ে যাইতে পারে অনেকের। কিন্তু এখন তো সুযোগ পাচ্ছি, তো এখন দেখে ফেলি। তো ত্বরণ কথা মানে কি? ত্বরণ কথা মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। কিসের সাপেক্ষে? অবশ্যই সময়ের সাপেক্ষে। তো যদি আমরা ডিফারেনশিয়েট করি, আমরা তো বুঝতেই পারছি যে অ্যাকচুয়ালি ঘটনা কি। তাহলে প্রথম কাজটা হবে, এই যে কনস্ট্যান্ট ওমেগা আর এ, এদেরকে আমরা হাত দিব না, এরা যেভাবে আছে সেভাবেই থাকুক। কস কে যদি আমরা ডিফারেনশিয়েট করি, তাহলে কস কে ডিফারেনশিয়েট করলে মাইনাস সাইন পাওয়া যায়। একটা মাইনাস দিলাম এবং সাইনের সাথে ওমেগা টি মাইনাস আদি দশাকে দিলাম। এবার ভাই তুমি আমাকে বলো তো, এইখানে তো আবারও টি এর পদ জড়ায় গেছে, ঠিক এইভাবে ডি ডিটি এই কাজটা আরেকবার করতে হবে না? তাহলে একটা ওমেগা বের হয়ে যাবে গুণ আকারে, তো এখানে লিখে রাখলাম ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস ডেল। ওকে, সো হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েশন। এখন যদি আমরা একটু জিনিসটাকে ফিল করার চেষ্টা করি যে ঘটনাটা আসলে কি, সেটা হইলো এই লাস্ট লাইনটাকে তুমি যদি চাও, একদম লাস্ট লাইনটাকে এখানে এ সাইন ওমেগা টি মাইনাস ডেল এই জায়গাটুকুকে তুমি কি সরণ এক্স হিসেবেই ট্রিট করতে পারো না? তার মানে আমরা লাস্ট লাইন থেকে যেটা পেয়ে গেলাম যে ত্বরণ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা কিন্তু আবারও চলে আসলো। অর্থাৎ আমরা যেই কাজটা করলাম সেটা হইলো, আমরা সরণের যে সমীকরণটা ছিল সেটা থেকে ত্বরণের সমীকরণকে চাইলে আরামসে প্রুফ করে ফেলতে পারি। অ্যাকচুয়ালি উল্টা কাজও করা যায়, ত্বরণ থেকে সরণের এই সমাধানের দিকেও যাওয়া যায়, এটা আমরা ক্লাসের পরে যাব। আপাতত এই পর্যন্ত আসলাম। এখন তুমি একটু বেগের কাছে আসো, বেগটাকে ভালো করে খেয়াল করো। বেগের ভিতরে কি কোনোভাবে সরণটাকে দিয়ে দেওয়া যায় কিনা? দেখে মনে হচ্ছে ভাই না, এ তো কজ, এ তো সাইন, দিব কিভাবে? হ্যাঁ, তোমার কথা যৌক্তিক যে নরমালি দেওয়ার তো আসলে কোনো উপায় নাই। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হইলো আমরা যদি চাই এটাকে স্কোয়ার আকারে ভাবতে পারি। আমার কথা মানে হচ্ছে এইটা, যে তুমি যদি চাও এটাকে আমি একটু এই পাশে লিখে দেখাই, যে আমরা যদি চাই ক্লোজ করি যে ভি সমান সমান ওমেগা এ কস ওমেগা টি মাইনাস ডেল, এই যে এই লেখাটা আছে না, এটার এই কসটাকে স্কোয়ার আকারে ভাবতে পারি। তো যদি এটাকে আমরা কস স্কোয়ার আকারে ভাবি, ব্যালেন্স করতে হলে কি করতে হবে? একটা রুট ওভার এক্সট্রা দিতে হবে। দিলাম, লাভটা কি হইলো? থাকুক ওমেগা এ তার মতো। কস স্কোয়ার মানে আসলে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস আদি দশা। এখন দেখো তো, যদি আমরা খুব ভালো করে চিন্তা করি, এখান থেকে একটা কাজ কিন্তু করা যাচ্ছে, সেটা হইলো আমরা যদি চাই সাইন স্কোয়ার ওমেগা টিকে এইখানে স্বর্ণের সাথে কম্পেয়ার করতে পারি না? তাহলে এই সাইন সামথিং কথা মানে কি, এটাকে বাম পাশে পাঠাইলে এক্স আর এটা ভাগ হয়ে যাচ্ছে। তার মানে সাইনটাকে আমরা এক্স ভাগ এ এইভাবে বলতে পারি। তাহলে আমরা যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার এ স্কোয়ার এইভাবে লিখতে পারি আমরা। তাহলে নিচের এ স্কোয়ার আর এই এ কাটাকাটি হয়ে যাবে এবং ফাইনালি পড়ে থাকলো ওমেগার সাথে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে দেখো, আমরা কিন্তু আসলে বেগের আরেকটা সুন্দর সমীকরণ পেয়ে গেছি। তার মানে কেউ যদি বলে যে ভাই বলো তো বেগের সাথে স্বর্ণের কানেকশনটা কোথায়, তুমি ডাইরেক্ট বলবা ভি সমান সমান ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পরীক্ষায় এখান থেকে অনেক ভালো ভালো অঙ্ক আসে এবং খুবই ইজিলি এই শর্তটাকে দিয়েই প্রুফ করে ফেলা যাবে। মানে আমরা এই সমীকরণটাকে, এই সম্পর্কটাকে মনে রাখবো, যে কোনো বেগ এবং স্বর্ণের অঙ্ক দেখলেই এটা হেল্প নিব। ঠিক আছে? কারণ সাইন কস দিয়ে যে অঙ্ক করা যাবে না তা না, বাট সাইন কস দিয়ে অঙ্ক করতে গেলে একটু সময় বেশি লেগে যায়। তার চেয়ে যে আমরা ডিরেক্টলি মান বের করতে পারি, এটা তো আমাদের জন্যই সুবিধা। ঠিক আছে? তাহলে এই যে চেহারাগুলো বের করলাম, এটাই প্রুফ করলাম কাকে ধরে? এটাকে আমি প্রুফ করছিলাম সরণটাকে ধরে নিয়ে, যে ধরি সরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ডেল, এমনটা ধরে নিছি। এখানে একটা ব্যাপার চিন্তা করার মতো আছে, সেটা হইলো যে তুমি বলতে পারো ভাই সাইন না ধরে যদি আমরা অন্য কোনো কিছু ধরতাম, হ্যাঁ ধরতেই পারি, কিন্তু কি হইতো? একটু লজিক্যালি ভাবো,
আমি যেহেতু এখানে সাইনকে নিয়ে কাজ করা শুরু করছি, দ্যাটস ওয়াই বেগের মেইন জায়গাতে এখানে কজ এসে বসেছিল, ঠিক আছে। আর এই কজটাই পরবর্তীতে আবার সাইনে রূপান্তরিত হয়ে গেছে। এখানে আমরা চিহ্ন নিয়ে কথা বলতেছি না, মানে প্লাস মাইনাসকে ইগনোর করতেছি। তাহলে আমি তোকে যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা, যে তুমি যা নিয়ে শুরু করবা ঘুরে ওই জায়গাতে ব্যাক আসবা। সাইন কস সাইন বা কস সাইন কস, যাই নাও তুমি কিন্তু ঘুরে ওই জায়গাতেই আসবা। তাই আমরা ত্রিকোণমিতি ফাংশন ধরলে মনে রাখবো এটা বারবার বারবার রিপিট করতেই থাকবে, অথবা ডিরেক্টলি মনে রাখবো যে ভাই তুই সাইন কস যা মন চায় ধর, ওইটা আমার দেখার বিষয় না, তুই যাই ধরবি না কেন দিন শেষে আমার এই কথাগুলো সত্যই হবে। মানে স্মরণের সাথে ত্বরণের সম্পর্কটা মাইনাস ওমেগা স্কোয়ার দিয়ে গুণাকারে এভাবেই আসতে হবে, এবং বেগের সম্পর্কটাকে অবশ্যই ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এভাবেই আসতে হবে। যদি না আসে তাহলে শিওর আমরা নিজেরা অঙ্কে কোথাও ভুল করছি। তার কারণটা কিন্তু আমরা পুরো প্রুফ করে দেখাইছি কিভাবে জিনিসটা আসে। এখান থেকে একটা মজার কোশ্চেন জিজ্ঞেস করা যায়, সেটা হইলো যে আমাকে অঙ্ক না, তুমি আমাকে গ্রাফ এঁকে দেখাও। সেটা হইলো কিভাবে সরণের সাথে বেগ বা ত্বরণ চেঞ্জ হয়, এটাকে তুমি গ্রাফের মাধ্যমে প্রকাশ করো। একটা কাজ করি, তাহলে আমরা একটু এই পাশে যাই, এই পাশে এসে গ্রাফটাকে আঁকার চেষ্টা করি। উপরেও আঁকতে পারি চাইলে আমরা। একটা কাজ করি, আমি আগে উপরে ত্বরণের গ্রাফটাকে আঁকি। তাহলে গ্রাফ, GRAPH, কি গ্রাফ চাচ্ছি আমরা? ত্বরণ বনাম সরণ, A ভার্সেস X, আমরা এই গ্রাফটাকে আঁকতে চাচ্ছি। তো দেখো তো ভাই, A আর X এর মধ্যে সম্পর্কটা কি? A আর X এর মধ্যে সম্পর্কটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, তাই না? একটু মাথায় ঝাঁকি মারো, ওমেগা মানে কি? কৌণিক কম্পাঙ্ক। এটা কি বদলাবে? না, কনস্ট্যান্ট। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে a সমান সমান যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। আমি তো লিখে লিখে বলি, তুমি তাহলে বুঝতে পারবা। a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখানে এটাকে আঁকবো আমরা y অক্ষে, এই এক্সটাকে আমরা আঁকবো এক্স অক্ষে, আর এই ওমেগাটা কি? এই ওমেগাটা স্কোয়ার করো আর নাই করো, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তো এটা কিন্তু আমাকে একটা y ইকুয়াল টু mx এরকম ফিল দিচ্ছে না? এই জন্য যদি আমরা কখনো গ্রাফটা আঁকি ত্বরণ এবং সরণের, ছোট হয়ে গেল, একটু বড় করে আঁকি এই জায়গাতে, দাঁড়াও কলমটা অ্যাক্টিভ করি। এই যে এখান থেকে যদি আমরা গ্রাফটাকে আঁকি ত্বরণ এবং সরণের, y অক্ষে রাখবো আমার ত্বরণ a, আর এক্স অক্ষে রাখবো আমরা সরণ এক্স, আমরা একটা কনস্ট্যান্ট পাবো। কিন্তু এই কনস্ট্যান্টের মানটা কিরকম? এই কনস্ট্যান্ট মানটা হচ্ছে নেগেটিভ। তার মানে আমরা একটা ঋণাত্মক ঢাল বিশিষ্ট সরল রেখা পাবো। অবশ্যই মূল বিন্দুগামী সরল রেখা হবে, কারণ y ইকুয়াল টু mx। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেমটা হইলো এই ঢালের মানটা ঋণাত্মক। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণ বনাম সরণের লেখচিত্র। ওকে, ঠিক একইভাবে আমরা তাহলে এখন আঁকতে পারি বেগের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, মানে v ইকুয়াল টু ওমেগা a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই গ্রাফটা কেমন হবে। সো এটাকে আঁকার জন্য আমাদের একটু এই ইকুয়েশনটাকে আগে যাতে আনতে হবে, মানে বুঝার মতো অবস্থায় আনতে হবে। এটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি। যদি আমরা একটা কাজ করি, এখানে উভয় পক্ষকে বর্গ করে দেই, ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দেই তাহলে দাঁড়ায় এরকম, ভি স্কোয়ার সমান সমান ওমেগা স্কোয়ার, রুটটা বাদ হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এখন যদি আমরা একটা কাজ করি, গুণ করে ফেলি জিনিসটাকে, অর্থাৎ এরকমটা ছাড়া পাচ্ছি আমরা, ভি স্কোয়ার সমান সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তুমি ভাবতে পারো ভাই কিছুই তো বুঝতেছি না কি হইতেছে, একটু দাঁড়াও। যদি আমরা ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি, তা ডান পাশে পড়ে থাকলো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। কি করলাম? আমরা আমাদের এই মেইন সূত্রকে স্কোয়ার করে ভাঙলাম, আর এক্স স্কোয়ার ওই ঋণাত্মক পার্টটাকে বাম পাশে এনে যোগ করলাম। এই পর্যন্ত তো মনে হতে পারে কিছুই মাথায় ধরতেছে না, হইতেছেটা কি? এবার আসল কাজ শুরু হবে। একদম ডান পাশের পদটাকে খেয়াল করো, ওমেগা একটা কনস্ট্যান্ট এবং বিস্তার এটাও একটা কনস্ট্যান্ট। যদি আমরা এই কনস্ট্যান্ট পদটাকে দিয়ে দুই পাশে ভাগ দিয়ে দেই তাহলে কি অবস্থা দাঁড়ায়? দাঁড়ায় এরকম,
ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস তুমি যেহেতু ভাগ করে দিছো উপরের আর নিচের ওমেগা ওমেগা কাটাকাটি হয়ে গেল, তাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এই চেহারা পড়ে থাকলো। এখন ভাবতে পারো খুব লাভ হইলো, এতে আমি কি করব? আসলে খুব লাভ হইছে। কিভাবে আসো দেখাই দিই। সেটা হইলো আমরা কি চাচ্ছি, আমরা একটা গ্রাফ আঁকতে চাচ্ছি যেই গ্রাফের পরিচয়টা হচ্ছে বেগ বনাম সরণ ভি ভার্সেস এক্স। এই গ্রাফটা আমরা আঁকতে চাচ্ছি। তার মানে কি আমরা এইভাবে ভাবতে পারি না যে এই ভি স্কোয়ার মানে অ্যাকচুয়ালি তোমার ওয়াই স্কোয়ার, আর এই পাশের এক্স স্কোয়ার মানে আসলেই এক্স স্কোয়ার। নিচে ওমেগা এ কনস্ট্যান্ট বা এ কনস্ট্যান্ট, তার মানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এবারও যদি বলো ভাই চিনতেছি না, তা তোমাকে বাসায় যে মারা উচিত। এটা ম্যাথে আমরা পড়ছি কনিক্স এর ভিতরে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। চিন্তা করে কি ছিল? ডিম। ডিম তো বলা উচিত না, এলিপস বলা উচিত। মনে পড়ছে এখন? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত পড়ছো কিন্তু, এ তোমার হচ্ছে উপবৃত্ত। তাহলে ফাইনালি আমাদের গ্রাফটা এখন দেখতে এরকম হবে। তাহলে এই যে একটা ওয়াই অক্ষ টান দিলাম, একটা এক্স অক্ষ টান দিলাম। ওয়াই অক্ষে রাখবো আমরা বেগের মানকে, আর এক্স অক্ষে রাখবো আমরা এক্স এর মানকেই। তাহলে আমরা কি পাবো? আমরা একটা সুন্দর ডিম পাবো। এই ডিমের নাম কি? ডিমের নাম হচ্ছে উপবৃত্ত। প্রবলেমটা হইলো যে আমি তো এটা বুঝতেছি না ভাই এ বড় না বি বড়, মানে ডিমটা কোন দিকে আঁকবো? এক্স অক্ষের উপরে আঁকবো না ওয়াই অক্ষের উপরে আঁকবো? যেহেতু যাও না, একটা ডিম আঁকলেই হইলো। মানে এর মান বড় না বির মান বড়, তোমার যেটা মন চায় তুমি ধরে নাও, ধরে আঁকো, ডিম আঁকলেই হয়েছে। তাহলে আমাদের এখানে গ্রাফটা পাওয়া যাবে এরকম একটা ডিম বাঁকা শেপের কিছু একটা। ডিম কেন বলতেছি? কারণ তোমরা সবাই না ডিম বলে বলে অভ্যস্ত, তাই না? এই যে এরকম একটা গ্রাফ পেয়ে যাব। ঠিক আছে, তার মানে আমাদের মনে রাখতে হবে কোনটা কি জিনিস। তাহলে একটু যখন আমরা এ ভার্সেস এক্স এই গ্রাফটা আঁকছিলাম, এটা কেমন ছিল? এইটার টাইপের নাম ছিল ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স, মূল বিন্দুগামী কিন্তু ঋণাত্মক ঢাল বিশিষ্ট সরল রেখা। আর বেগ বনাম সরণটা কেমন হয়ে গেল? ডিম হয়ে গেল। ডিমটা কোন দিকে হবে আমি জানি না, আগে আমাকে অঙ্কের মান দিতে হবে। অঙ্কের মান না জেনে আমি বলতে পারবো না, বাট এলিপস হবে কনফার্ম, উপবৃত্ত হবে এটা কনফার্ম। তাই কিন্তু ভাই দেখো এই জিনিসটা হঠাৎ করে তোমাকে কেউ যে আঁকতে বলে তুমি কিন্তু ভয় পেয়ে যাবা যে কই থেকে কি আসতেছে। কিন্তু আশা করি এখন তোমাদেরকে যে এটা আঁকতে বলা হয় বা পরীক্ষায় দেওয়া হয়, পুরো ডিটেইলড আমি ব্যাখ্যা সহ বুঝাই বলছি কোত্থেকে কি কিন্তু চলে আসছে, পুরো সামারি করে দিলাম। এবং একটা কথা বারবার মাথায় সেট করো, সরণের এই 4টা ইকুয়েশনের মধ্যে তোমার যেটাকে পছন্দ, যাকে ভালো লাগে তুমি শুরু করো, উত্তর ঘুরে এইভাবেই আসবে। কারণ সাইন এবং কস লিটারালি ডিফারেন্সিয়েট করলে একজনের জায়গায় আরেকজনই আসে, পর্যায়ভিত্তিক না। তো অলওয়েজ অ্যান্সারটা এমনটাই হবে। ওকে, তাহলে সামনে আগাইতে পারি। এই যে আমি একটু দাবি করতেছিলাম যে তুমি যা ইচ্ছা তাই আঁকো, উত্তর তুমি একই পাবা। এখন তোমরা ছোট মানুষ, তোমরা বাসায় নিজে রাখতে গেলে ভুলভাল করতে পারো, তাই তোমাদেরকে সামারি করে অলরেডি এই জায়গায় আমরা দিয়ে রাখছি। একটু ভালো করে খেয়াল করো, দেখো তো দুই পাশে গ্রাফের মধ্যে মিল কি আর অমিলটা কি। এটা সময় নাও এবং ভালো করে দেখো যে কি করছে আসলে। প্রত্যেকটা গ্রাফের পাশে নাম লিখে দেওয়া আছে, সমীকরণ লিখে দেওয়া আছে। এখন আসো বাম পাশ থেকে দেখা শুরু করি। প্রথমটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, তারপরে ভেলোসিটি, তারপরে এক্সেলারেশন মানে সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ, তাকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ, সিকোয়েন্স। ওকে, সেম কাজ এপাশেও করা, সরণ থেকে আসবে বেগ, বেগ থেকে আসবে ত্বরণ, একই ওয়েতে আমরা হাঁটছি। কিন্তু পার্থক্যটা কই রাখলাম? আমরা সরণটাকে ধরে নিছি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বাম পাশের চিত্রে, আর ডান পাশে ধরে নিছি এ কজ ওমেগা টি। মানে যে বলতেছিলাম না সাইন নিবা না কজ নিবা কিছুই যায় আসে না, এটা প্রুফ করার জন্য একেই রাখছি, কারণ হাতে আঁকতে গেলে অনেক সময় লেগে যাবে। এবং দুইটা ক্ষেত্রে আমরা একটা ব্যাপার কনস্ট্যান্ট ধরে নিছিলাম, মানে আমাদের আঁকার সুবিধার্থে। সেটা হচ্ছে আমরা উভয় ক্ষেত্রে এখানে কোনো আদি দশাকে রাখি নাই, আমরা এইখানেও আদি দশাকে শূন্য ধরে নিছি। আমরা এই চিত্রগুলো আঁকার সময়ও আদি দশাকে শূন্য ধরে নিছি, যেন তোমাদেরকে বুঝাইতে আমাদের ইজি হয়। থাকলে কি হইতো, গ্রাফগুলো একটু বামে বা একটু ডানে সরে যাইতো।
ডানে যাবে না বামে যাবে এটা আমি গত লেকচারে বুঝাই আসছিলাম, একটা রেসিং এর এক্সাম্পল দিছিলাম যে কেউ বেশি আগায় গেলে বা কেউ পিছন থেকে শুরু করলে কি হয়। একটু ওই লেকচারটা আবার দেখো, যদি ভুলে যাও হোপফুলি মনে আছে। তো তার মানে আমরা এখানে অবজার্ভ করতে পারতেছি সেটা হচ্ছে এইটা, যে ধরা যাক তোমাকে দেওয়া আছে সাইনের ফাংশন, এই যে সাইনের ফাংশন। আচ্ছা এই কালারটা এখানে সামহাউ অত ফুটতেছে না, আমি একটা অন্য কালার নেই যে চোখে দেখা যায়, গ্রিন মোস্ট দেখা যাবে সাইন, হ্যাঁ এ দেখা যাচ্ছে। তো যদি আমরা সাইন নিয়ে সরণকে চিন্তা করি তাহলে আমাদের বেগটা চলে আসবে কজে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, আর কজকে ডিফারেন্সিয়েট করলে আবারও সাইন আসবে। চিহ্ন এখানে কিন্তু বদলাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জায়গাতে চিহ্নটা তারা লিখে দেওয়া নাই, কিন্তু গ্রাফটা ঠিক মতোই আঁকা আছে। অর্থাৎ আমি তোমাকে কারেকশনটা করে দিই, তুমি পড়তে গেলে ভুল বুঝা যে ভাই আপনার মাইনাস কই গেল, এই পাশে মাইনাসটাকে না লিখে এই পাশে মাইনাসটাকে গুণ করে দেওয়া আছে, তো ভয় পাওয়ার কিছু নাই। ওকে, আর এই চিত্রে আমরা কি করলাম, এবার আমরা উল্টা করব। এবার আমরা শুরুই করব সরণটাকে কস দ্বারা ধরে, তাহলে কসকে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন দেওয়া আছে, মাইনাসটা এই পাশে লিখি আর ওই পাশে একই কথা, সাইনকে যে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের চলে আসবে কস, মানে মেইন কথা সাইন কস এভাবে আসতেই থাকবে। এবার তাহলে আমরা ইকুয়েশন গুলার সাথে একটু গ্রাফটাকে মেলানোর চেষ্টা করি। এই পাশে আসে আগে বাম পাশটা। তো তুমি যদি সাইনের গ্রাফ বলো, ইউজুয়ালি সাইন কি হওয়ার কথা, যখন মান 0 হবে, ইনপুটটা 0 হবে, সাইনের আউটপুটটাও 0 হবে। যত সময় বাড়বে সাইনের মান বাড়বে, সর্বোচ্চ উঠবে 1 পর্যন্ত। কিন্তু এখানে আমরা 1 কেন লিখবো না, তার কারণ এটা আমাদের আগের ক্লাসে বলছিলাম বিস্তার দিয়ে গুণ করে দেওয়া আছে, তাই সর্বোচ্চ মানটা হবে এখানে পজিটিভ বিস্তার, তারপরে নিচে নামবে একদম নামতে নামতে -1 পর্যন্ত, কিন্তু এ দিয়ে গুণ করার কারণে মাইনাস বিস্তার পর্যন্ত, এবং রিপিট 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 এভাবেই হইতে থাকবে। এই সাইনকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কজ, তার মানে স্টার্টিং এ আমাদের একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। কজের মান কিন্তু স্টার্টিং এ 1 হয়, কিন্তু এখানে এ ওমেগা কেন হইলো, তার কারণ সহগ, এই সহগটা হচ্ছে এ ওমেগা। তাহলে আমরা কি এখান থেকে এই দাবিটা করতে পারি এই চিত্র অনুযায়ী যে ভাই কজের তো সর্বোচ্চ মান 1 হইতে পারে, কিন্তু সামনে যে সহগটা আছে এই সহগটাই কি, এই যে এই জায়গায় যা বসে আছে না এ ওমেগা, তার মানে এটা হচ্ছে বেগের সর্বোচ্চ মান ভি ম্যাক্সিমাম সমান সমান ওমেগা এ। দেখছো ভাই কিভাবে করলাম, গ্রাফ থেকে তো বুঝে গেলাম। তাহলে উপরেও যা সর্বোচ্চ হয় নিচেও তাই হয়, মানে পজিটিভ ওমেগা এ, নেগেটিভ ওমেগা এ। সিমিলারলি যদি আমরা এখন গ্রাফটাকে ত্বরণের ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে সাইনের তো সর্বোচ্চ মান 1 হইতে পারে বা সবর্ণ -1 হইতে পারে, তাহলে সামনে যে এই পার্টটা এই যে ওমেগা স্কোয়ারে, এইটা কি আমাদের সর্বোচ্চ মানটাকে ইন্ডিকেট করে। এটা কোন সর্বোচ্চ মান, ত্বরণের সর্বোচ্চ মান। এখানে আমি কোনো প্লাস মাইনাস কেন দিচ্ছি না, কারণ ভাই তুমি বিস্তার উপরেও আছে বিস্তার নিচেও আছে, সো আমি এখানে মান বলতেছি, আমি প্লাস মাইনাস এখানে কোনো ক্যাচাল করতেছি না, ঠিক আছে। সো তোমার হয়ে গেল ওমেগা স্কোয়ার এ, হোপফুলি আমি বুঝতে পারছি। কিন্তু একটা জিনিস তুমি চিন্তা করো এই গ্রাফ দেখে, এটা বেশ ক্রিটিক্যাল। একটা জিনিস তুমি চিন্তা করো, যখন মানে স্টার্টিং এ একদম শুরুতেই বেগের মানটা কেমন ছিল এখানে, একদম স্টার্টিং এই যখন টাইম ইকুয়াল টু 0, এখানে বেগের মানটা ছিল সর্বোচ্চ ভি ম্যাক্সিমাম, আর এখানে ত্বরণের মানটা কি ছিল 0, অথবা ত্বরণের মানটা ছিল মিনিমাম। ওকে, কখন এরকমটা হয়েছে, যখন আমরা সাইনকে ধরে কাজ করছি তখন আমরা শুরুতেই ম্যাক্সিমাম পাইছি বেগ, মিনিমাম পাইছি ত্বরণ। আমি তুমি ভাবতে পারো ভাই যে এটা আপনি ভুল করছেন কারণ আপনি সাইন নিছেন, এরকমটা হয়েছে। না ভাই, তুই একটু কজের ক্ষেত্রে আয়, দেখ যদি আমরা কজ দিয়ে শুরু করি তাহলে বেগের মানটা শুরুতেই কি 0 বা মিনিমাম, কিন্তু ত্বরণের মানটা শুরুতেই সর্বোচ্চ। অনেকে বলে ভাই এটাকে আমরা মিনিমাম বলবো না কারণ নিচে না, না ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা এই মাইনাস বলতেই বোঝাচ্ছে আরেক দিকে। কারণ কি, তুমি যখন সহগগুলোকে দুলাবা ডান দিকেও যাবে বাম দিকেও যাবে, ডান দিকটাকে প্লাস বললে বামটাকে মাইনাস বলবো, সেটাকে মিনিমাম বলবো না, 0 হচ্ছে মিনিমাম। ওকে, তো এই চিত্র হতে যদি আমরা সময় যখন 0 তখন চেক করতে যাই, সময় যখন 0 তখন দেখতে পারতেছি আমাদের বেগের মানটা হয়ে গেছে সর্বনিম্ন, কিন্তু ত্বরণের মানটা আবার হয়ে গেছে সর্বোচ্চ।
অর্থাৎ আমরা কি এই দাবি করতে পারি যে তুমি সাইন কস যা নিয়েই গ্রাফটা আঁকতে চাও না কেন, বেগ আর ত্বরণ মরে গেলেও এরা সামঞ্জস্যপূর্ণ হবে না। বেগ আর ত্বরণ আজীবনই উল্টা হবে। বেগ সর্বোচ্চ হইলে ত্বরণ সর্বনিম্ন, আর বেগ সর্বনিম্ন হইলে ত্বরণ সর্বোচ্চ। ইকুয়েশন যেটাই নেও না কেন, তার কারণ এটার মেইন ব্যাখ্যাটাই হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এই একটা শর্তের জন্য এই সব ঘটনাগুলা ঘটতেছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু গ্রাফিকে দেখাই দিলাম। এখন তুমি চাও যে ভাই গ্রাফটা উপর নিচে কেমনে গেল, এইটা তো বুঝলাম না। তাহলে আসো প্রথমে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। কজের গ্রাফ শুরুতেই একটা বড় মান দিয়ে শুরু হয়। তাই দেখো এই যে কজের মান শুরুতেই একটা পজিটিভ বড় মান দিয়ে শুরু হইলো এবং বাড়বে কমবে চলতেই থাকবে। কিন্তু এখানে বেগের মানটা এক তো মাইনাস, তার মধ্যে সাইন, তার মানে শুরুতে তো সাইনের গ্রাফ জিরো থেকেই শুরু হয়, কিন্তু জিরো থেকে শুরু হইলেও আমরা তো জানি সাইনের গ্রাফ এরকম আগে প্লাস, তারপর মাইনাস, তারপরে প্লাস, এমনটা হওয়ার কথা। মানে সাইনের গ্রাফ তো শুরুতে জিরো থেকে তোমার 180 পর্যন্ত পজিটিভ, মানে 0 1 0 এরকম প্লাস মান হবে। তাই নিচে কেন আঁকছে? কারণ সামনে একটা মাইনাস দিয়ে গুণ করা আছে। তাই অ্যাকচুয়াল সাইনের গ্রাফটাকে উল্টায় দিছি। যখন প্লাস হওয়ার কথা তখন মাইনাস, যখন মাইনাস হওয়ার কথা তখন প্লাস, উল্টায় দিয়ে আঁকছে। এই দেখো যে এই জায়গাটার মতো, যখন অ্যাকচুয়াল সাইন ছিল তখন স্টার্টিং এ প্লাস, তারপরে মাইনাস। সো এর সাথে অ্যাকচুয়াল সাইন। কিন্তু যদি কোনো কারণে সাইনটাকে মাইনাস দিয়ে গুণ করো, উল্টায়া দিবা। এরপরে আসি আমরা কজের কাছে, কিন্তু মাইনাস সহ। নরমালি কজ হলে কি হয়, একটা প্লাস মান বড় মান দিয়ে শুরু হবে এবং কন্টিনিউ করবে। তাহলে কজের গ্রাফ মানে শুরু করব বড় মান দিয়ে, কিন্তু কোথায়? ঋণাত্মক অক্ষে একটা বড় মান দিয়ে শুরু করব। তাহলে যে ওয়াই এর ঋণাত্মক দিকে একটা বড় মান নিয়ে কন্টিনিউয়াসলি আমরা চলতেই থাকবো। সো হোপফুলি আমরা এখন এই দুইটা ব্যাপারের মধ্যে থিমটা বুঝতে পারছি যে কোনটা কিভাবে বা কেন আসছে। ওকে, তো চলো এখন সামনে আগাইতে পারি। সো এতক্ষণ তোকে এতটুকুই ক্লিয়ার করলাম চিল্লাফাল্লা করে যে ভাই তুমি আর যাই করো, যেমন ফাংশনই নাও না কেন, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং ত্বরণ বেগের সম্পর্কটা মোটেও ভালো হবে না, সবসময় উল্টা হইতে হবে। এবং তার মধ্যে আমরা আরো কয়েকটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে বেগের সর্বোচ্চ মান এবং ত্বরণের সর্বোচ্চ মান। তাহলে বেগের সর্বোচ্চ মানের আমরা সূত্র পাইলাম ওমেগা এ, আর আমরা ত্বরণের সর্বোচ্চ মানের সূত্র পাইলাম মাইনাস ওমেগা স্কোয়ার এ। অ্যাকচুয়ালি মাইনাস প্লাস ডাজেন্ট ম্যাটার, সব এখানে মাইনাসটা দিলাম না, শুধু সংখ্যা মানই বললাম ওমেগা স্কোয়ার এ, কারণ প্লাস মাইনাস আমরা এটাকে তোমার ডিরেকশনটা মানে কোন সাইডে আছে সেটা বুঝি। সূত্রের তিন পাশে একটা বিষয় অ্যাড করতে পারো, সেটা হচ্ছে যে এটা কখন হয়, মানে কোন শর্তে বেগটা সর্বোচ্চ হয়। যখন সরণ শূন্য হয় তখন হয় এইটা, আর যখন সরণের মানটা বিস্তারের সমান হয় তখন হয় এইটা। আমরা এই দুইটা ব্যাপার একটু মনে রাখার চেষ্টা করব। যেমন এই যে a সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যখন এক্স এর মানটা বড় হাতের এ বসাবা তখনই তো ত্বরণের মানটা সর্বোচ্চ পাবা, প্লাস মাইনাস বাদে লিখছি আমি। আর বেগটা কিভাবে পাইলাম, একটু আগের পেজটা ঘুরে আসি। ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর মান যখন শূন্য হবে তখন তার রুটের ভিতরে কিছুই বাদ যাবে না, তার মানে পুরাটাই পড়ে থাকবে, আমার মানটা অনেক বড় হবে। সো ভি সমান ওমেগা এ। আর মিনিমাম মান কি হবে, সবার ক্ষেত্রেই শূন্য হবে, তাই না? ইভেন তোমরা যদি চাও তোমরা কিন্তু এই গ্রাফ থেকেও জিনিসটা বোঝার চেষ্টা করতে পারো। এই যে দেখো, যখন আমাদের এক্স এর মানটা বিস্তারের কাছে এখানে চলে আসছে তখন কোনো বেগ নাই, আর যখন এখানে আমাদের এক্স এর মানটা শূন্য, সরণ শূন্য, তখন বেগের মানটা সর্বোচ্চ। এটা প্লাস সাইডেও হতে পারে, এটা কিন্তু মাইনাস সাইডেও হতে পারে, উপরেও হতে পারে, নিচেও হতে পারে। তাহলে এখানে প্লাস মাইনাস কোনো ইস্যু না, মানটা খেয়াল রাখলেই হইলো। মনে হয় আমি মোটামুটি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাই বলতে পারছি। এই জিনিসটা একটু ক্রিটিক্যাল আছে, ঠান্ডা মাথায় বাসায় 4-5 বার করে আঁকবা,
তারপর যে ফিল করতে পারবা কি হচ্ছে। একটা কাজ করতে পারো, অনলাইনে ডেসমোস নামে একটা ভালো ওয়েবসাইট আছে, যে কোনো রকম জটিল গ্রাফ ওদেরকে আঁকতে দিলে কোনো সমস্যা হয় না, খুব ইজিলি আঁকতে পারে। বা বলতে পারো যে ওদের ওয়েবসাইটে যে ইন্টারফেসটা বেশ ইজিয়ার, তোমাদের বেশি মাথা ঘামাইতে হবে না। ওকে, ইভেন এগুলো গ্রাফ এক্সেলেও আঁকা যায়, তোমার ইচ্ছা, তুমি জাস্ট একটু হাতে এঁকে দেখো, তাইলেই হইলো। চলো সামনে আগাই। এবার এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছিলাম, একটা এক্সাম্পলের মধ্যে ফেলে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হইলো, দেখো উপরে কি, এখানে স্প্রিং দেখা যাচ্ছে এবং তার সাথে একটা বস্তুকে দেখা যাচ্ছে। তাহলে আমরা একটা স্প্রিং ম্যাস সিস্টেম নিয়ে কথা বলতেছি। এই এখন স্প্রিংটার সাথে যে বস্তুটা ঝুলানো, ওকে যদি আমরা একটু টান দিয়ে ছেড়ে দেই, তাহলে কি হবে? এরকম কাঁপাকাঁপি শুরু করবে, লজিক্যাল, উপরে উঠবে, নিচেও নামবে। তো ও যে এই উপরে উঠতেছে নিচে নামতেছে, আমি যদি এক এক সময়ে ওর এক একবার ছবি তুলি, তাহলে কখনো নিচে যাচ্ছে, কখনো উপরে, কখনো নিচে, কখনো উপরে, এক একটা সময়ে ছবি তুললে ওর অবস্থান কি এক একটা জায়গাতে হবে না? ওই এক একটা অবস্থানকেই যদি আমরা সময়ের সাথে গ্রাফে আঁকি, তখনই আমরা পেয়ে যাব সরণ, অর্থাৎ স্প্রিং এর ওই সামনের বিন্দুটার বা স্প্রিং এর অগ্রভাগে যে ভর আছে, সেই ভরটার বিভিন্ন সময়ের সাথে সরণটায় গ্রাফে আঁকা যাবে, অসম্ভব কিন্তু না। একটা জিনিস তোমাদের একটু চিন্তা করা উচিত যে আমরা কি এই গ্রাফটা দেখে ইকুয়েশন বের করতে পারবো কিনা। আমরা কিন্তু এক্সপেরিয়েন্স হয়ে গেছে যে আমরা সরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণ সবই মোটামুটি বের করতে পারি। এখন কথা হলো এটাই যে যেহেতু পারি, তাহলে আমরা কি দেখে দেখে ইকুয়েশনটা বের করতে পারবো কিনা, চেষ্টা করি, কেউ তো মানা করে নাই। তাহলে আসো শুরুতে আমরা সরণটাকে একটু বের করার চেষ্টা করি, ঠিক আছে? এবং হিন্দি আমি আগের দিন বলছিলাম যে আদি দশা কিন্তু আসলে ধরার দরকার পড়ে না, আদি দশা ছাড়াই কিন্তু ব্যাখ্যা করা যায়। তাহলে আসো তো, যদি আমরা সনের গ্রাফটাকে একটু ভালো করে অবজার্ভ করি, দেখো তো সময় যখন শূন্য তখনই এখানকার কি ঘটনা, যখন সময় শূন্য তখনই তুমি দেখতে পারতেছো যে এটা কিন্তু বিস্তার থেকে আঁকা শুরু হয়েছে, তাই না? এই যে এই জায়গা দেখো তো, এই যে বিস্তার থেকে আঁকা শুরু হয়েছে। একটু মনে করার চেষ্টা করো ভাই, আমি আগে যখন গ্রাফগুলো ব্যাখ্যা করলাম, এই যে একটু আগের পেজে যখন গ্রাফগুলো ব্যাখ্যা করলাম, মনে আছে এখানে একটা জায়গাতে আমরা দেখছিলাম যে শুরুতেই যদি সর্বোচ্চ মান থেকে শুরু হয়, তখন এটা কিসের গ্রাফ হয়? এটা অ্যাকচুয়ালি কজের গ্রাফ হয়। দেখো তো, তাহলে এই গ্রাফটার সাথে আমাদের এই পরবর্তী পেজের গ্রাফটার ডাইরেক্ট মিল আছে না, যে শুরুতেই এইখানটা বিস্তার আছে, তার মানে এটা সাইন না, এটাকে কজ দিয়ে করাটা বেশি বুদ্ধিমানের কাজ। তাহলে আসো এখানে আমরা একটু তাহলে কজটাকে লিখে ফেলি। তাহলে দাবি করতে পারি এখানে আমাদের সনের সমীকরণটা হবে এক্স ইকুয়াল টু এ, সাইন নিব না, এ কস ওমেগা টি। কোনো আদি দশা নিয়ে ভাবার দরকার নাই। ওকে, এই সরণ থেকে চাইলেই কিন্তু বেগটাকে বের করা যায়। তুমি চাইলে ডিফারেন্সিয়েট করতে পারো, সেটা আমি জানি, বাট আমি চাচ্ছি তুমি চিত্র দেখে ফিল করার চেষ্টা করো। তো দেখো তো ভাই, আমাদের এই দ্বিতীয় যে গ্রাফটা, এটা শুরু কোথায়? শূন্য থেকে। শূন্য থেকে কার গ্রাফ শুরু হয়? কস নিঃসন্দেহে পারবে না, সাইন পারবে। কিন্তু প্যারা হইল সাইনের গ্রাফ তো শুরুতে পজিটিভ হওয়ার কথা, কারণ কি সাইনের মানগুলা বাড়ে, 0 তে 0, সাইন 30 মানে হাফ, সাইন 45 মানে 1/√2, সাইন 90 মানে 1। তো শুধু তো মানগুলো আমাদের ধনাত্মক হওয়ার কথা, কিন্তু এই নীল কালারের গ্রাফ তো শুরুতেই নেগেটিভ, অর্থাৎ সাইন নিব কিন্তু মাইনাস সহ নিব। তাহলে আসো আমরা এটাকে চেক দিই যে আমরা যে ফিল করলাম যে এটা সাইনের গ্রাফ বাট নেগেটিভ সহ, এটা বোঝা কোনো ওয়ে আছে কিনা? অবভিয়াসলি আছে। যদি তুমি উপরের এইটা সরণটাকে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে তুমি কি পাবা? এ কে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এ তো আমার এর মতোই থাকবে। কসকে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস সাইন, এটা মাইনাস আসবে এবং এই ওমেগাটাও মুক্ত হয়ে যাবে। তাহলে দেখো আমাদের চিন্তা একদম ঠিক ছিল যে এইটা আসলে একটা মাইনাস সাইনেরই গ্রাফ। কিন্তু একটা ছোট প্রবলেম ছিল, ছোট প্রবলেমটা হইলো তুমি তো আমাকে মাইনাস সাইন বলতে পারছো, কি বলতে পারো নাই? যেটা বলতে পারো নাই সেটা হইলো বিস্তার। এই জায়গাতে মাথায় হিট করো, বিস্তার কথা আসলে মানে কি? বিস্তার কথা মানে হইলো সর্বোচ্চ মান, যা সবচেয়ে বেশি হইতে পারে। তাহলে বেগের সর্বোচ্চ মান কি হইতে পারে?
আমরা একটু আগের পেজে চিল্লাফাল্লা করে আসলাম বেগের সর্বোচ্চ মানটা এই যে ওমেগা এ হইতে পারে। তার মানে আমরা চালাকি করে বলবো যে ভাই মাইনাস সাইনের গ্রাফ তো হবে, কিন্তু বিস্তারের মানটা হবে ওমেগা এ। ঠিক একইভাবে যখন আমরা সরণটাকে লিখছিলাম, সরণের ক্ষেত্রেও এটা পজিটিভ কজের তো গ্রাফ হবে, কিন্তু বিস্তারটা এ হবে। বিস্তার মানে ওই তরঙ্গের সর্বোচ্চ মান ডান দিকে, সরি ডান দিক না, উপরে বা নিচে, প্লাস বা মাইনাস, আই ডোন্ট কেয়ার, আমার দরকার খালি মান। তো যেহেতু আমরা অনেক এক্সপিরিয়েন্স আলা হয়ে গেছি, তাহলে এখন কি আমরা ত্বরণটাকে ব্যাখ্যা করতে পারি না? ত্বরণটাকে ব্যাখ্যা করা পৃথিবীর সবচেয়ে সোজা কাজের মধ্যে একটা। কেন? ধরো আমি ডিফারেন্সিয়েশন বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, কিন্তু আমি তো এইটা জানি, ত্বরণ মানে আজীবনই মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা দিয়ে কিন্তু করে ফেলা যায়, বাট পরে আগে আমরা একটু চোখে দিকে দেখি পারি কিনা। তাহলে চোখে দেখতেছি যে গ্রাফটা শুরুতেই কিন্তু একটা বড় মান দিয়ে শুরু হচ্ছে, মানে সাইন তো হওয়ার কথা না, এটা কজ হওয়ার কথা, কিন্তু কজটা কেমন? কজ নিচ থেকে শুরু হয়েছে। যতটা আমরা জানি কজের মান কিন্তু প্রথম দিকে নেগেটিভ হয় না। কজ 0 মানে 1, কজ 30/√3/2, সো কজ 90 মানে 0। তাহলে 1 থেকে 0 পর্যন্ত ও তো আস্তে আস্তে করে নামে, মানে পজিটিভ সাইডে ও থাকে। কিন্তু আমাদের এখানে কজ দেখো নিচে নেগেটিভ সাইডে পড়ে গেছে, তার মানে এটা আমাদের কজেরই গ্রাফ, কিন্তু এটা মাইনাস সহ গ্রাফ। তাই আমরা দাবি করতে পারি যে ভাই আপনি আমাকে একটা মাইনাস কজের গ্রাফ দেন, মাইনাস কস ওমেগা টি। কিন্তু পাশে কেন ফাঁকা রাখছি? তুমি জানো যে আমাদের গ্রাফগুলোর আবার একটু আপ ডাউন আছে, মানে বিস্তারগুলা 1 বা -1 কিন্তু হয় না। তুমি মনে করে দেখো ত্বরণের সর্বোচ্চ মান কত হয়? ওমেগা স্কোয়ার এ। যদি ভুলে যাও, এই যে আগের পেজে একদম নিচে ডান দিকে হলুদ কাদে লিখছি সর্বোচ্চ মান ওমেগা স্কোয়ার এ। তাহলে এটাকে এখন নিয়ে আসবো জায়গাতে ওমেগা স্কোয়ার এ। দেখো তো হয়ে গেছে না? আর তুমি যে বলতা যে ভাই অত কিছু বুঝি না, শর্টকাটে বলেন, তাহলে এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার সরণের চেহারাকে ধরে ঠাস করে বসাই দিছি। দেখো এটাও কিন্তু মিলে গেছে, সরণ এ কজ ওমেগাটি বসাই দিছি। তাহলে এখন আমার মনে হয় তোমাকে পরীক্ষায় যদি এরকম কোনো চিত্র বা উদ্দীপকও ধরাই দেই, তোমার কমন সেন্স এনাফ আছে, তুমি দেখে দেখে হলেও বের করতে পারবা যে কোনটা কি জিনিস। ওকে, আচ্ছা, একটা কথা এখন ক্লিয়ার করি, যেটা আমি এতক্ষণ একবারও বলি নাই, সেটা হইলো আমি যে এই সমীকরণগুলো বের করার সময় আদি দশাকে শূন্য ধরে নিছি, এমন হইতেই পারে তুমি কোনো কারণে ভয় পাচ্ছ যে ভাই আপনি যে আদি দশা ধরলেন না, পরে যে স্যার আমাকে কেটে দেয়, স্যার কাটবেন না। এটাকে ইজিলি প্রুফ করা যায় যে যদি আমাদের আদি দশা ধরেও করি তাহলেও এটা আসবে। কিভাবে? আচ্ছা দেখাই, যে শুরুতেই আমরা ধরে নিব এখানে সরণের সমীকরণটা কি। তাহলে আমরা ধরে নিচ্ছি সরণের সমীকরণটা হচ্ছে x and that is a sin ওমেগা টি প্লাস মাইনাস যা মন চায় একখান ধরো, ওই নিয়ে কোনো প্যারা নাই। তাহলে a sin ওমেগা টি প্লাস ডেল ধরে নিছি। ওকে, আচ্ছা এখন চেক করো তো এই সরণের যে গ্রাফ তোমাকে দেওয়া আছে সেই জায়গা থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। অলওয়েজ খেয়াল করবা সময় যখন শূন্য তখন কোনো ক্লু পাওয়া যায় কিনা। আমি দেখতে পারলাম যখন সময় মানটা শূন্য তখনই আমার গ্রাফটা কিন্তু উপরে যে উঠে বসে আছে। তার মানে আমরা দাবি করতে পারি চিত্র হতে যে যখন টি ইকুয়াল টু 0 ঠিক তখনই আমাদের এখানে একটা সরণ আছে এবং সেই সরণের মানটা বিস্তারের সমান চিত্র মতে। তাই যদি হয় তাহলে আসো বসায়া দেই। তাহলে আমরা এক্স এর জায়গায় বসাবো এ সমান সমান এ সাইন ওমেগা, সময়টা কি হবে 0, কারণ আমি বলছি সময় যখন শূন্য, প্লাস আদি দশা। যদি আমরা উভয় পক্ষ থেকে দুইটা এ কে কাটাকাটি করে দেই, ঠাস ঠাস 1 সমান সমান সাইন আদি দশা। এখন তুমি আমাকে বলো ভাই সাইনের মান কত হইলে 1 হয়? সাইনের মান 90 ডিগ্রি হলে 1 হয়। কিন্তু ভালো হয় যখন তুমি এই চ্যাপ্টারের ম্যাথ গুলো করবা, তখন তুমি যদিও যদিও তুমি মুখে মুখে 90 ডিগ্রি বলেই করতেছো, লেখার সময় ডিগ্রি লিখবা না, লেখার সময় তুমি এখানে রেডিয়ানে রাখবা। তো দেখো আমাকে প্রুফ করে ফেললাম না যে যদি আমরা সরণের সমীকরণটাকে
এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, যদি এমনটা ধরে নেই তাহলে ওইখানে ওই আদি দশায় কাকে বসাইতে হবে, 90 ডিগ্রিকে বসাইতে হবে। এবার আসো তো, তুমি ভাবতে পারো ভাই বসাইছেন কিন্তু আমার তো এ কজ ওমেগা টি দরকার, আমি তো আপনার কথা বিশ্বাস করতেছি না। ঠিক আছে, বিশ্বাস করিস না, বসান একবার। তাহলে আমি লিখতে পারি সরণ কমা এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে পাই বাই 2। এবার একটু মাথায় ঝাঁকি মার, সেই ক্লাস 9-10 কি পড়ছিলি, এইখানে আমাদের যে বিস্তারটা আছে ওকে নিয়ে কিচ্ছু যায় আসে না, ও আছে থাকুক গা, তাতে আমার কি। সাইন টেন কস যাই থাকুক, যদি ভিতরে পাই বাই 2 এর বিজোড় গুণিতক থাকে নাম বদলায় যায়। তা সাইন আর 90 দুইটা মিলে হয়ে গেল কস, আর অ্যাঙ্গেলের মান কত, অ্যাঙ্গেলের মান হচ্ছে এখানে ওমেগা টি। কিন্তু 90 প্লাস করলে কার ঘর, দ্বিতীয় চতুর্ভাগ, ওইটা সাইনেরই ঘর, তাহলে প্লাসই থাকবে। তো শেষ পর্যন্ত আমি কি প্রুফ করে ফেললাম, যে ফাইনালি আমি যখনই আদি দশার মানটা নিয়ে সলভ করলাম তখনই বের হয়ে গেল চিত্র মতে সরণ সমান সমান এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। এই এতগুলা কষ্ট তোর যেন করা না লাগে সেইটি আমি বাম পাশে আগে দেখাই দিছিলাম, যে এত কাহিনী করতে হয় না রে বাপ, এক দেখাতেই বলা যায় যে কোন ঘটনাটা কি জিনিস। সো আশা করি আমি বুঝাই বলতে পারছি যে কেন আমরা গ্রাফকে এক দেখাই বলবো। আর তোমার যদি মন চায় না ভাই আমরা প্রুফ করে আগাবো, ফাইন, করেই দিলাম, এমনি হবে। হোপফুলি বুঝে গেছে। এই ইকুয়েশনও যখন করবা খালি একটা কথা মনে রাখবা, যে আমরা অ্যাঙ্গেল ফাইনাল সব ঠিক আছে, হাতে লিখবো রেডিয়ানে, তার কারণটা আছে যদি অঙ্ক সলভ করতে হয় এই যে ওমেগার ভ্যালু এগুলা কিন্তু রেডিয়ান পার সেকেন্ডে বসে, ডিগ্রি পার সেকেন্ডে না, এন্ড দ্যাটস হোয়াই তুমি চাইলেও ডিগ্রি বসানো ঠিক হবে না, ওটা টোটালি ভুল হয়ে যাবে। ক্যালকুলেটর লাগে এই অঙ্কগুলা করতে গেলে, কারণ সব মুখে মুখে করা যায় না। তো আমি একটা অঙ্ক তোমাকে করাই দিই, এতক্ষণ তোমরা গ্রাফটা বুঝলাম, দেখে দেখে করা বুঝলাম, প্রুফ করাও বুঝলাম, এবার পুরো সিনারিওটাকে ধরে আমরা একটা অঙ্ক করে ফেলি, তাইলে ভালো হয়। আসো কোশ্চেনটা পড়ি। চেনা চেনা কথা, এটা আমি প্রথম দিন ক্লাসে সেম অঙ্কটাই দেখাইছিলাম, আমি ডাটা বদলাই দিই, সেম রাখছি বোঝানোর খাতিরে। 10 কেজি ভরের বস্তুকে তুমি একটা উলম্ব স্প্রিং এর অগ্রভাগে ঝুলাই দিবা এবং তারপরে তুমি দেখলা যে স্প্রিংটা 5 সেন্টিমিটার প্রসারিত হয়। তার মানে এই 5 সেন্টিমিটারের প্রসারণের জন্য আমি দায়ী না, যেই ভরকে ঝুলাইছো কোনটা 10 কেজি, এই ভর দায়ী, আমি কিছু করি নাই। এরপর এখন আমরা কিছু করব, আমরা কি করব, ওই অবস্থান থেকে এই বস্তুটাকে আমরা আরো 3 সেন্টিমিটার টানবো, এটা আমরা করতেছি। 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দিব, তখন কি হবে, কাঁপাকাঁপি করার কথা, স্প্রিং এর কাজই তো এটা, কাঁপবে, কাঁপুক। এখন কি চাই, আমরা চাচ্ছি সময় যখন হবে 2 সেকেন্ড, সেই সময়ে তুমি আমাকে বের করে দিবা সরণ, বেগ, ত্বরণ, এবং এদিকে কি চাচ্ছি আমি, সমীকরণ চাচ্ছি, অর্থাৎ আমি তোমার কাছে মান চাচ্ছি না, তুমি খালি আমাকে সমীকরণটা বের করে দাও, আমি তাতেই খুশি। কিন্তু বোর্ডের পরীক্ষা হলে অবশ্যই মানও বের করা লাগতো। এই ধরনের অঙ্ক অলরেডি ঢাকা ভার্সিটি পরীক্ষায় আসছে, এই জন্যই করাই দিচ্ছি। হ্যাঁ, ওটা আরেকটু ইজি ওয়েতে আসছিল, আমি হালকা পেঁচাইয়া দিছি, আর কিছু না। তাহলে আসো পুরো প্রবলেমটাকে একটু বোঝার চেষ্টা করি যে হইতেছেটা কি। চিত্র এঁকে এঁকে স্টেপ বাই স্টেপ আগাবো। তো ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে আমাদের কাছে এই যে একটা স্প্রিং উলম্ব ভাবে ঝুলন্ত অবস্থায় দেওয়া ছিল, আচ্ছা কোনো ভর নাই, কিচ্ছু নাই। যদি এই স্প্রিং এর মাথায় আমরা একটা ভরকে যুক্ত করি তাহলে এই বান্দাটা এরকম প্রসারিত হয়ে এই পর্যন্ত নেমে গেছে, এমনটা প্রশ্নের দাবি। তাহলে আমরা বলতে পারি তোমার মাথা ছিল এই জায়গাতে স্প্রিং এর, এখন স্প্রিং এর মাথা চলে আসছে এই জায়গাতে, এই যে যতটুকু নেমে গেল এই নেমে যাওয়াটাই হচ্ছে 5 সেন্টিমিটার। নিজের কাছে একবার প্রশ্ন করো, যখন এটা 5 সেন্টিমিটার নামলো, নামার পরে কি হইতেছে, কোনো কাঁপাকাঁপি করছে, করে নাই, স্থির অবস্থায় আছে। তার মানে এখনো এখানে কোনো সরল ছন্দিত গতি শুরু হয়ই নাই, নর্মাল অঙ্ক এই পর্যন্ত। এবার আমি যদি এইটাকে কাঁপাকাঁপি করাইতে চাই তাহলে কি করতে হবে, এই অবস্থান থেকে টেনে আরো নামাবো, তারপরে ছেড়ে দিব, এবার কাঁপাকাঁপি শুরু হবে। তাহলে কাঁপাকাঁপি করানোর জন্য কাঁপাকাঁপি ড্রয়িংটাও করে ফেলি। তো ধরলাম ওই একই জায়গা থেকে ঝড় অবস্থায় আছে, বাট এবারও প্রসারিত হয়ে মোটামুটি ধরলাম এই পর্যন্ত নেমে গেছে মাথাটা। তাহলে এইবার যেই জায়গা পর্যন্ত নামছে
এই যে এই জায়গা পর্যন্ত মোটামুটি নামছে, এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য প্রশ্ন মতে 3 সেন্টিমিটার। একবার চিন্তা করো, যখন আমরা এই 3 সেন্টিমিটার জায়গা পর্যন্তকে আনছি, ধরে রাখছি, কাপাকাপি নাই, বলটাকে অপসারণ করছি, ছেড়ে দিছি, তখনই কাপাকাপি শুরু করছে। এই জন্য মনে রাখতে হয় এই পর্যায়বৃত্ত গতি, সরলচ্ছাদী স্পন্দন, এগুলোর জন্য বল খালি প্রয়োগ করলে হবে না, বল প্রয়োগটা উইথড্র করতে হবে, অপসারণ করতে হবে, তারপরে তুমি এটার কাহিনী দেখতে পারবা। তাহলে এবার কমন সেন্সে যদি আমরা ভাবি যে বস্তুটা কাপাকাপি থেকে করতেছে, বস্তুটা কোন জায়গাতে শেষ পর্যায় পর্যন্ত স্থির ছিল, এই জায়গাতে শেষবারের মতো স্থির ছিল। তার মানে এই দাগের সাপেক্ষে, মানে এই পয়েন্টে ও স্থির ছিল, এইটাই ওর জন্য সাম্যাবস্থান। এই সাম্যাবস্থানের সাপেক্ষেই এই বান্দা কাপাকাপি করা শুরু করছে। একটু লজিক্যালি ভাবো, তুমি এই বস্তুটাকে টেনে যতটুকু নিচে নামাইছো, মানে 3 সেন্টিমিটার টেনে নিচে নামাইছো, ওকে ছেড়ে দিলে যেহেতু শক্তি সংরক্ষিত, শক্তি নষ্ট হওয়ার কোনো কারণ নাই, যতটুকু টেনে নিচে নামাবা এই বান্দা ততটুকুই কিন্তু তোমার উপর পর্যন্ত উঠতে পারবে, তার চেয়ে বেশিও না, তার চেয়ে কিন্তু কমও না। তাহলে আলটিমেটলি আমি এটা বলতে পারি, এই যে 5 সেন্টিমিটারের তোমার ক্যাচালটা ছিল, এই 5 সেন্টিমিটারের ক্যাচালটা কিন্তু আসলে কোনো কাজে লাগলোই না, নরমাল কম্পনকে ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, তো ধরলাম আরেকবার কেন আঁকতেছি, জাস্ট বুঝাইতে যে প্রথমে আমাদের স্প্রিং এর মাথাটা এই জায়গা পর্যন্ত ছিল, এখান থেকে টেনে ওকে আমরা নিচে আসার সুযোগ দিলাম 5 সেন্টিমিটার। কেন? কারণ আমরা বস্তুতে এটা ভর ঝুলাই দিছি, সো এটা কোনো ইস্যুই না। মেইন ঘটনা এর পরে ও এই 5 সেন্টিমিটার প্রসারিত হয়ে যেই জায়গায় নামলো, সেটা হচ্ছে এই বান্দার জন্য সাম্যাবস্থান, তার কারণ ও এইখানে স্থির অবস্থায় আছে। এবার যখন সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দিব, ওই 3 নিচেও নামবে, ওই 3 উপরেও উঠবে। তাহলে আমরা যদি এইখানে একটা গ্রাফ আঁকতে চাই, ওর মুভমেন্টের গ্রাফ দেখতে কেমন হওয়া উচিত হবে? এই গ্রাফটা হবে এরকম, যে আমরা লম্বালম্বি, উলম্ব ভাবে, এই যে লম্বালম্বি বা উলম্ব ভাবে চিন্তা করব, এটা আমাদের ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে আমরা এই বস্তুটা কাপাকাপি বা সরণগুলোকে রেকর্ড করব, আর সাম্যাবস্থান বরাবর আমরা এইভাবে একটা এক্স অক্ষ চিন্তা করব। এই এক্স অক্ষ আসলে আমাকে সময়টা বুঝাবে, সময়ের সাথে ঠাস 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 করে ও দুলবে। এবার পোলাপান একটু চিন্তা কর, আমি তো না হয় ওয়াই অক্ষে নিব সরণ, আর এক্স অক্ষে নিব সময়, বুঝলাম, শুরু কই করব, স্টার্টটা কই করব? তুমি বলতে পারো ভাই এই যে টাইম যখন 0 এখান থেকে শুরু করবেন, তা বুঝছি, কিন্তু সময় শূন্য হইলো সরণটা কত, এইটা ভাবতে হবে না? এবার চিন্তা কর, এই যে স্প্রিং, এটাকে ধরে টেনে নিচে নামাইলাম, যখন ছাড়বো এবার উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে। তার মানে ছাড়ছি কখন? এই আদি অবস্থান থেকে না, নিচে টেনে আগে নামাইছি, নিচ থেকে ছেড়ে দিছি, তার মানে এই গ্রাফটা শুরু হবে নিচের বিন্দু থেকে, কারণ এখান থেকে ছেড়ে দিছি। তাহলে এখান থেকেই ও আস্তে করে উপরে উঠবে, আবার আস্তে করে নিচেও নামবে। যদি এই জিনিসটাকে আমি এখন গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, তাহলে ভাই তোরাই চিন্তা করতো যে স্টার্টিং আমি এই জায়গাতে আসি, মানে চিন্তা হয় যে বস্তুটা এই জায়গাতে আছে, যখন ছেড়ে দিব উপরেও উঠবে, নিচেও নামবে, উপরেও উঠবে, নিচেও নামবে, এরকম কাপাকাপি করতেই থাকবে না। এটাকেই এখন আমি গ্রাফে বসাই দিব, এই কাজটা এখন করব। তাহলে স্টার্টিং কই আসি? তলে, তলে বলতে বিস্তার, নিচের বিস্তারে আসি। যখনই ছেড়ে দিব এই বান্দা উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, এইভাবে কন্টিনিউয়াসলি বান্দা চলতেই থাকবে। বুঝতে পারছি? আরেকবার একে দেখাই যদি কনফিউজ থাকো। এই যে শুরুতে আমি আছি এখানে, সময়ের সাথে উপরে উঠবো, আবার আমরা নিচে নামবো, আমরা আবার উপরে উঠবো, এভাবেই আমরা যেতে থাকবো। তাহলে ভাই তোরাই আমাকে বলতো এই গ্রাফের পরিচয় কি হওয়া উচিত? এটা কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করছি। স্টার্টিংই দেখ, যেহেতু তোর গ্রাফের নিচেই একটা পার্ট আছে, তার মানে আমরা বলতে পারি শুরুতে এই গ্রাফটা যেহেতু নিচ থেকে শুরু হচ্ছে এবং এটা আস্তে করে উপর দিকে উঠতেছে, তার মানে এটা কজের একটা গ্রাফ, তাই না? এই যে এইভাবে কজের একটা গ্রাফ। আমি আবার আঁকলাম তোকে বোঝানোর জন্য যে আমার নিচ থেকে শুরু হবে, ভালো কথা, কিন্তু উঠতেছে উপর দিকে, তার মানে এটা আমাদের কজের গ্রাফই হবে কনফার্ম। যেহেতু নিচ থেকে শুরু হচ্ছে, তাই এটাকে আমরা কি বলবো? প্লাস না,
নেগেটিভ কজ বলবো। তাই আমরা অঙ্ক না করি এক দেখাতেই বলতে পারি যে ভাই এইটার আপনি যদি সরণের গ্রাফটা বের করতে চান, এটা একটা নেগেটিভ কজের গ্রাফ হইতে হবে, নেগেটিভ কজ ওমেগা টি। আর সরণের সর্বোচ্চ মান কি হয়? বিস্তার হয়, তাই এটা গ্রাফ অবশ্যই মাইনাস এ কজ ওমেগা টি, এমনটা হইতেই হবে, এর কোনো ব্যতিক্রমই নাই। এখন যদি আমরা এখান থেকে এইটার বেগের মানকে বের করতে চাই, তাহলে আমরা জানি বেগ কি হবে, ডিফারেন্সিয়েট করলে যা আসে তাই। কসকে ডিফারেন্সিয়েট কর, তাহলে কি হয়? মাইনাস সাইন। তাহলে আমাদের এখানে একটা মাইনাস সাইন চলে আসলো, তাহলে সাইন ওমেগা টি। যে মাইনাসটা আসলো সেই মাইনাস আগের মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে বেগের সর্বোচ্চ মান কি হয়? বেগের সর্বোচ্চ মান ওমেগা এ হয়। হয়ে গেল বেগের সমীকরণ। এইবার অবশেষে ফাইনালি আমরা বের করতে পারবো ত্বরণের সমীকরণ। ওই একই ট্রিক ইউজ করব। তাহলে ভাই তোরাই বলতো ত্বরণের সর্বোচ্চ মানটা কি হয়? এ। আচ্ছা, ভি লেখা উচিত ছিল, এখানে আমি লিখি নাই। তাহলে এক্স মানে হচ্ছে আমাদের সরণ, ভি মানে হচ্ছে আমাদের বেগ, আর ত্বরণ কমা এ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এত প্যারা খাবো কেন, ডাইরেক্ট বসায়া দে। তাইলে আমাদের এখানে মাইনাস এখানেও মাইনাস হয়ে গেল এই বান্দা প্লাস, তাহলে ওমেগা স্কোয়ার এ কস ওমেগা টি। সুন্দর। এই নে, তাহলে আমরা কিন্তু ত্বরণ, বেগ, সরণ প্রত্যেকটা গ্রাফ বের করে ফেলছি এবং কোনো কষ্টই করি নাই, মানে অঙ্কের মধ্যে মাথাই ঘামাই নাই যে ভাই ডানে বামে কি হইতেছে, জাস্ট দেখে বসাই দিছি। তুই যদি চাস এটাকে প্রুফ করতে, না ভাই আমি বিশ্বাস করতেছি না, আপনার কথায় গাপলা আছে, তাহলে তুই এই যে এইভাবে ধরবি, ধরে নেই, ধরে বের করবি আদি দশার মান কত, বের করে তুই তারপরে অঙ্কটাকে যা করার কর। কিন্তু ভাই তুই যা করবি দেখবি অঙ্ক ঘুরে আমি যা লিখছি এইটাই আসবে। কারণ কি ভাই, আমি একটু আগে কিন্তু আমার কথাকে প্রুফ করে দেখাইছিলাম যেটা কেন হয়। তো আমার তুই বিশ্বাস কর, যা বলতেছি ঠিক বলতেছি। ওকে, তাহলে এটা হইলে যেমন এটা হয়, তাহলে এটা হয়, তুই বিশ্বাস করার কথা। ফাইন। তাহলে এখন কি কি আমি জানি না? বিস্তারের মান জানি না, ওমেগার মান জানি না। এই দুইটা বের করতে পারলেই আমার জীবনে আর কোনো সমস্যা নাই। তাহলে এখন খুঁজে বের করি যেখানে বিস্তারের মান কত আর ওমেগার মান কত। একবার নিজে তাকায় দেখ ভাই, বিস্তারের মান তো চোখের সামনেই আছে। কিভাবে? তার কারণ সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যতটুকু উপরে উঠা যায় বা সর্বোচ্চ যতটুকু নিচে নামা যায় তাকেই বলি আমরা বিস্তার। তুই নিজে তাকায় দেখ রে বাপ, তুই 3 সেন্টিমিটার হয় নামবি, তুই নাইলে উঠবি। তাহলে আমরা চিত্র হতে এক দেখাতেই বলতে পারতেছি যে এখানে আমাদের বিস্তারের মানটা হবে 3 সেন্টিমিটার অথবা 0.03 মিটার। কিভাবে পাইলাম? চিত্র হতে ডিরেক্টলি বুঝে গেছি। আচ্ছা, এবার লাগবে ওমেগা। এই বান্দারে কোত্থেকে খুঁজে বের করব? একবার ভালো করে কোশ্চেনটা দেখ। তুই যখন একটা এম ভরের বস্তুকে ঝুলাবি তখন এটা 5 সেন্টিমিটার নেমে যায়, এই কাজ হয়ে গেছে, এর কাছে মতো লুকায় আছে। তাহলে নিচে নামার জন্য কে দায়ী? এম জি বল দায়ী। আর স্প্রিং এর বলকে কি বলে? কে এক্স বলে। তাহলে আমরা জানি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে বাই এম। তাহলে যে আমি এই এম কে ধাক্কা মারি তাহলে কি পড়ে থাকলো? জি বাই এক্স। তাহলে বান্দারা বসায় দেই জি এর মান আর এক্স এর মান। আমাকে কিছু বলে নাই, তাহলে জি এর মান 9.8 আর এক্স এর মান কত? 5 সেন্টিমিটার। নিচে রাখলাম 5, উপরে গেল 100 এবং একটা দিব আমরা রুট। তো এটা করলে পেয়ে যাব ওমেগা। এটা করলে কত আসছে দেখতো ভাই? তাহলে 5 দিয়ে কাটলে তোর হচ্ছে 20, তাহলে 196, যে 196 হয় 14। তাহলে ওমেগার মান হচ্ছে 14 রেডিয়ান পার সেকেন্ড। এই নে, তাহলে পেয়ে গেছি আমাদের ওমেগার মান কত আর আমাদের এর মান কত। সুন্দর। তাহলে ফাইনালি সলভ হয়ে গেল এই বিস্তারের মান কত, ওমেগার মান কত। এবার এই দুই বান্দাকে ধরে যদি আমরা এখানে বসায় দেই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখানে ভাই আর জায়গা নাই, একটা কাজ করি তাহলে নতুন পেজে যে লিখি, এখানে জায়গা থাকতেছে না। ওকে, তাহলে এখন আমরা এখানে ডিরেক্টলি লিখে ফেলি। ফাইনালি সরণ সমান সমান নিচ থেকে শুরু করছিলাম মাইনাস এ কস ওমেগা টি, বের করছিলাম এ মানে হচ্ছে 0.03, কস তো কস, ওমেগা হচ্ছে 14, টি হচ্ছে টি। এই হলো আমাদের সরণের সমীকরণ। তোকে জিজ্ঞেস করছিলাম 2 সেকেন্ডের জন্য, একটু পরে করতেছি। এবার বেগটাকে লিখে নিই,
বেগের ক্ষেত্রে আমাদের আসছিল ওমেগা এ সাইন ওমেগা টি, তাহলে ওমেগা এ সাইন ওমেগা টি, তাহলে মানটা বসাই, ওমেগা হইলো 14, এ কত 0.03 সাইন 14 টি, 3 14 42, 0.42 সাইন 14 টি। এই যে তাহলে আমাদের এই পর্যন্ত বেগের ফাইনাল চেহারা পাইয়া গেছি 0.42 সাইন 14 টি। আর সেই সাথে আমাদের ত্বরণটাও ছিল এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে যদি আমরা বসায়া দেই তাহলে পাওয়া যাবে দুইটা মিলা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এ, ওমেগা স্কোয়ার মানে 196, আর তোর এখানে এ হচ্ছে 0.03, তার সাথে cos 14 টি। ওকে, তাহলে আমরা ত্বরণেরও এই পর্যন্ত বের করে ফেলছি। ওকে, এবার ভাই যেই কাজটা করব সেই জায়গাতে একটা ছোট্ট ক্যারা আছে। সেই ক্যারাটা হইলো যে তুই যদি এই মানগুলো বের করতে চাস, লিটারেলি ক্যালকুলেটর সাথে বের করতে পারবি না। আমার কথা মানে হলো তুই যখন 2 সেকেন্ডে যে মানটা বের করবি, তোর এখানে কত 2 বসে যাবে না, অর্থাৎ মাইনাস 0.03 cos 28 এরকমটা বসবে। এই জায়গাতে আমরা ভি এর মানটা পাওয়া যাব, ভি2 লিখলাম কারণ কি আমরা 2 সেকেন্ডে করতেছি, তাহলে 0.42 সাইন 28, সময়ের মান 2, এবং ঠিক এখানে এই কথা 2 সেকেন্ডের জন্য ত্বরণ a2 সমান সমান 196 ইন্টু 0.03 তার সাথে cos 28। তোর পক্ষে এর চেয়ে বেশি ক্যালকুলেট ছাড়া করা সম্ভব না, এই পর্যন্ত সম্ভব। এর পরের পার্টটা যখন আসবে তখন আমাদেরকে অবশ্যই এখানে ক্যালকুলেটর হেল্প নিতেই হবে, এবং ক্যালকুলেটর হেল্প নিয়ে বের করি। একটা কথা মনে রাখতে হবে যে এটা করলে অবশ্যই ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে অ্যাক্টিভ রাখতে হবে। ক্যালকুলেটর রেডিয়ান মোডে না থাকে মারা। যে লিখে রাখতেছি যে ক্যালকুলেটর এই ম্যাথটা করার সময় মাস্ট রেডিয়ান মোডে নিতে হবে, ক্যালকুলেটর রেডিয়ান মোড এ। যদি উহা না নেই তাহলে তুমি মারা খেয়ে সোজা হয়ে যাবা। ঠিক আছে, এটা করে যে মানটা আসবে আমি বের করে দিচ্ছি, কত আসে, সমান সমান x2 ইকুয়াল টু 0.029 এত মিটার। সব করছি ভাই এসআই এককে, এবং উত্তর মিটারই আসবে 0.029। তারপরে তোর বেগের মানটা আসবে 0.114, তাহলে V2 বা বেগের মান 0.114, একটু বলেছে মুছা নেই, 0.114 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে বেগ। একটা মজার কথা তো আমি বলি, সেটা হইলো তুই যখন বেগ আর ত্বরণের মানটা বের করবি, তোর কমন সেন্সেই কোনো কথা একটু আগে বলতেছিলাম যে বেগ আর ত্বরণ কখনোই সামঞ্জস্যপূর্ণ হয় না। একটা বড় হইলে একটা ছোট হয়, একটা ম্যাক্সিমাম হইলে একটা মিনিমাম হয়, তার মানে একটা প্লাস হইলে আরেকটা নিঃসন্দেহে মাইনাস হয়। তাহলে ওইখানে আমাদের একটা মাইনাস আছে, এটা আমরা বলতে একদমই ভুলে গেছি। এখানে অবশ্যই একটা মাইনাস আসবে, এবং তো সেই মানটা আসবে -5.66। ওকে, তাহলে -5.66 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছিস ভাই? ওকে, ডান। আচ্ছা, একটা কথা, এখানে কিন্তু যখন আমি এক্স এর মানটা বের করছিলাম এই জায়গায় তো শুধু আমি মানটা লিখে দিছিলাম, তো ভাবতে যে ভাই এটা কেমনি কি হইলো। এই যে ক্যালকুলেটর থেকে শিফট মোডে গেলেই 4 নাম্বার দিলেই রেডিয়ান মোড অ্যাক্টিভ হয়ে যায়, 0.03 তার সাথে cos 28 দিলে মানটা আসছে, ঠিক আছে 0.029, নেগেটিভ ভ্যালু সহ আসছে। ওকে, তাহলে এটা মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। ফাইন, তাহলে এখন ভাই তোদের দায়িত্ব হচ্ছে তোরা একটু বাসায় পোয়াটা চেক দিবি, নিজেতে করবি। এই যে আমি একবার করছি, আরেকবার চেক দিলাম ঠিক দেখার জন্য যে তোরা আবার বাসায় কনফিউজ না হস। অল ওকে, ঠিক আছে। এতক্ষণ যে ভ্যাক ভ্যাক করে চিল্লায় এত কিছু বুঝাইলাম, এই পুরা জিনিসটাকে এখন এই যে ফিগারের মধ্যে নিয়ে আসছি। একটা বস্তুকে স্প্রিং এর লাস্ট মাথায় জাস্ট দিব, দিলেই কি হবে, ওটা প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হয়ে যেই পয়েন্টে আসছে এইটা হইলো সাম্যাবস্থান। আর এইখান থেকে টেনে ছেড়ে দিলে উপরেও উঠবে নিচেও নামবে, উপরেও উঠবে নিচে নামবে, মানে এই পয়েন্ট থেকে এমনি উঠবে এমনি নামবে, এমনি উঠবে এমনি নামবে, এমনি চলতেই থাকবে। তাহলে এখান থেকে যে আমরা এখন গ্রাফটাকে আঁকি, একটু আগে আঁকছিলাম, আরেকবার রিমাইন্ডার দেই যে আমরা ওয়াই অক্ষ বরাবর অ্যাকচুয়ালি সরণটাকে আঁকি।
আর সরণকে আমরা প্রকাশ করি এক্স দ্বারা, সো ওয়াই নিয়ে গুলাইস না। আর আমরা এক্স অক্ষ বরাবর যে স্বাধীন চলকটা চিন্তা করতেছি এটা হচ্ছে সময়, সময়ের সাথে কিভাবে এই ঘটনাগুলো ঘটতেছে। সো ডিপেন্ড করে তুই কি টেনে ছেড়ে দিবি নাকি চাপা দিয়ে ছেড়ে দিবি। টেনে ছেড়ে দেওয়া মানে আমি আগে থেকে ছিলাম নিচে, ছিলাম নিচের বিন্দুতে, তাহলে শুরু করব নিচ থেকে, তাহলে এখান থেকে যতটুকু উঠবো ততটুকুই নামবো এবং এইভাবে আমরা চেষ্টা করব পুরো গ্রাফটাকে কন্টিনিউয়াসলি নিয়ে যাইতে। ওকে, সো তুই খালি মনে রাখবি যে ভাই শুরু কই তলে না উপরে। তুই যেহেতু বলছিস টেনে ছেড়ে দিবি, টেনে ছেড়ে দিলে তো আর উপর থেকে যাওয়ার কোনো কারণ নাই, তুই যাবি নিচ থেকে। আজ বলতাম চাপা দিয়ে ছেড়ে দিছি, তাই শুরু করতাম উপর থেকে। ফাইন, তাই দেখ একটা সিম্পল কনসেপ্ট কে বোঝানোর জন্য আমি তোকে কতগুলো এক্সাম্পল দিয়ে কত কিছু করলাম, এখন তোর বোঝা উচিত। ওকে, তো চলো এখন বেসিক প্রবলেম সলভ করা শুরু করি। তাহলে এই যে যদি স্প্রিং ম্যাথ সিস্টেমকে আনি, আমরা এখন অলরেডি বুঝি যে ইকুইলিব্রিয়াম এই কথা মানে হচ্ছে সাম্যাবস্থা। যখন আমরা সাম্যাবস্থার এই জায়গায় থাকবো, সাম্যাবস্থার এখানে কি কি থাকা উচিত, ত্বরণ বা বেগ। এটা বোঝার জন্য কি করতে হবে, আগে এই বস্তুকে একটু সরাইতে হবে। তাহলে এই বস্তুকে আমরা এই পর্যন্ত আগে টেনে আনছি, বাম পাশে চাপা দিছি, চাপা দিয়ে ছেড়ে দিব। তাহলে এ যতটুকু বাম পাশে আমরা চাপা দিয়ে ছেড়ে দিব, এই বান্দা অতটুকুই ডান পাশে যাবে এবং এর মধ্যেই ভাইব্রেট করবে ডানে বামে এরকম ঘটনা ঘটাইতেই থাকবে। এবারে ভাই চিন্তা করে দেখতো, সর্বোচ্চ বাম দিকে আর সর্বোচ্চ ডান দিকে যখন ও আসবে, আস্তে আস্তে থেমেই গেছে, তার মানে এখানে বেগের মানটা 0। আবার যাইতে যাইতে সর্বোচ্চ ডান দিকে যে থেমেই গেছে, বেগের মান 0। কিন্তু যখন মাঝের এই সাম্যাবস্থানকে ও ক্রস করে ফুল সুইংয়ে টান দিয়ে চলে যায়, তাহলে এই জায়গাতে কিন্তু ওর বেগের মানটা হয় সর্বোচ্চ। দেখ কমন সেন্সে কিন্তু এগুলো আমরা বুঝতে পারতেছি। তার ত্বরণ কি হবে, ত্বরণ উল্টা হবে। যখন বেগ সর্বোচ্চ হয় না, বেগ সর্বনিম্ন হয় মানে 0 হয়, তখন ত্বরণ হয় সর্বোচ্চ। আর যখন বেগ সর্বোচ্চ তখন উল্টা, ত্বরণ হয় সর্বনিম্ন। দেখ এটা কিন্তু আমরা এই ফিগার থেকেও চাইলে ফিল করে কথাগুলো বলতে পারি, ঠিক আছে। এবং এখানে কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণ থাকলে মারা এভাবে করা যাবে না, কারণ ঘর্ষণ দুই দিকেই বাধা দেয়। এখানে কোনো ঘর্ষণ নাই, মসৃণ তল ধরে চিন্তা করা হচ্ছে। আশা করি আমরা এই থিমটা ধরতে পারছি। এইটার মতোই আরেকটা ব্যাখ্যা চাইলে আমরা এখানে সরল দোলক দিয়েও দিতে পারি। এই সরল দোলকটাকে তুই যখন একটা পাশ থেকে এনে যে কোনো এক পাশে বিস্তার দিয়ে ছেড়ে দিবি, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, ওইভাবে সুইং খাবে। তো সুইং যখন খাবে অর্ধেক সময় থাকবে ডান দিকে, বাকি অর্ধেক সময় থাকবে বাম দিকে। আর এখানে যে বিস্তার, এই যে কৌণিক বিস্তার থিটা, আমরা পরবর্তী ক্লাসে দেখব যে এই থিটার সাথে কিভাবে ওমেগা অথবা কিভাবে পর্যায়কাল সবগুলো জড়িত, এটা আমরা দেখবো। তবে তুই চিন্তা করতো, যখন যে দোল খাচ্ছে, দোল খাওয়ার সময় সর্বোচ্চ ডান দিকে যখন আসছে, এরপরে তো ওর আর কোনো বেগ থাকে না, এই জন্যই দিতে পারে না, থেমে যায়। ঠিক একইভাবে দোল খেতে যখন সর্বোচ্চ হাতের বাম পাশে চলে আসে, তখনও কিন্তু কোনো বেগ থাকে না। তাহলে এই পয়েন্টে কি বলতে পারি, স্বর্ণের মানটা কত, এই পয়েন্টে স্বর্ণের মানটা কিন্তু বিস্তারের সমান, তার কারণ তুই সবচেয়ে বেশি ডানে বা সবচেয়ে বেশি বামে চলে আসছিস। এখন যদি বলি যে ভাই বিস্তার কই, এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য সরণ, বা এটাকে আমরা সিম্পলি বলতে পারি বিস্তার। মানে সাম্যাবস্থান থেকে যে লম্ব দূরত্ব, এইটি হচ্ছে আমার জন্য সরণ, এবং সরণের সর্বোচ্চ মানকে আমরা বলতে পারি বিস্তার। বোঝা গেল? তাই আমি ইকুয়েশন দিয়েও তোকে বলতে চাই, ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন তুই চিন্তা কর, যদি আমি এক্স এর মানটা এ বসাই, শূন্যই আসার কথা না? ঠিক একইভাবে ওই বিন্দুতে যদি আমরা ত্বরণকে বের করতে চাই, এ সমান সমান নেগেটিভ অফ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তা যদি আমরা এখন এই এক্স এর মানটাকে বিস্তার বসাই দেই, তাহলে ত্বরণের মানটা কি মাইনাস ওমেগা স্কোয়ার এ, অনেক বেশি আসলো না? তাহলে বেগ যখন 0 হয়, ত্বরণ তখন সর্বোচ্চ হয়, এবং ভাইস ভার্সা কাজ করে ইকুইলিব্রিয়ামে। সবসময় মনে রাখবি, সাম্যাবস্থানের যে বেগটা হবে এইটাই হবে সর্বোচ্চ বেগ, আর এটার মানটাই হবে ওমেগা। কিন্তু সাম্যাবস্থানে ত্বরণ সর্বদাই সর্বনিম্ন হবে অথবা শূন্য হবে। এইটাকে চাইলে একটা সুন্দর শর্টকাট দিয়ে বের করে ফেলা যায়, যে কিভাবে আমরা এই বেগটাকে মানে সিম্পলি এই সরণটাকে ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা ধর, যদি তোর জানতে মন চায় যে কিভাবে আমি সরণটাকে বের করব, আমরা ধরতে পারি এইভাবে
জাস্ট আমি এখানে দেখাই, ধরতে পারি এইভাবে যে এই হচ্ছে আমাদের ঝুলন বিন্দু, এখান থেকে আমরা বিস্তার দিয়ে এই পর্যন্ত সরলদোলককে নিয়ে আসছি, আর সরলদোলকে এটা হচ্ছে আমাদের জন্য সাম্যাবস্থান। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আসছে কেন? কারণ আমি থিটা কোণ করে ওকে সরাই আনছি এই পর্যন্ত। সরণ কোণটা, সরণটা হচ্ছে যে এটা, এই লম্ব দূরত্ব, এটা হচ্ছে যে কোনো সরণ, মানে বিস্তার বললাম না, জাস্ট বললাম যে কোনো সরণ এক্স। আর আমরা জানি এই সাদা কালারের যে দৈর্ঘ্য, এটাই কিন্তু আমাদের সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অথবা এল। তুই আমাকে চিত্রকে বলতো বাপ, থিটার মুখের সামনে লম্ব আর থিটার সাথে অতিভুজ, তাই কি ইউজ করতে পারবো? আমরা এখানে ইউজ করতে পারবো সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে যে কোনো সরণের মানকে আমরা চাইলে কি কার্যকরী দৈর্ঘ্যের সাপেক্ষেই বের করতে পারি না? মানে কোন অঙ্কে যে কিভাবে কি কাজে লাগে যায় তা তো আর আমি জানি না। তুই এখন এটাকে ধরে এই জায়গায় বসাই দিবি, তোর বসাই দিলেই সুন্দর সুন্দর সূত্র বের হয়ে যাবে। তোর ইচ্ছা এখন তুই এটা কিভাবে বসাইতে চাস, ঠিক আছে? মানে তুই বাসায় করে দেখিস এরকম অঙ্ক যে আমরা চাইলে যে কোনো মান দিয়েও বের করতে পারি। এখন আমরা এই সেম কাজটা করব ওই একই জিনিসের ক্ষেত্রে, কিন্তু এবার আমরা গ্রাফ আঁকতে চাই। ঠিক সোজা এই উলম্ব ভাবে নিচের দিকে এখন আমরা একটা গ্রাফ নিলাম, এই দিকে আমরা নিব সময়। দেখ একটু কিন্তু ডিফারেন্ট হচ্ছে, উলম্ব ভাবে নিচের দিকে আমরা নিচ্ছি সময় অক্ষ, আর হরাইজন্টালি আনুভূমিক ভাবে আমরা নিচ্ছি সরণের অক্ষ। মানে এক্স অক্ষ বরাবর যেভাবে হয় ঠিক সেভাবে আমরা সরণটাকে আঁকবো, এবং আমরা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকটাকে ধনাত্মক ধরবো এবং সেখানে আমরা সময়টাকে আঁকবো। মনে হয় তোরা বুঝে গেছিস যে আমার মাথায় কি চলতেছে। আমি যদি এই ববের যে সেন্টারটা, মানে ববের যে এই মাঝের বিন্দুটা লাল কালার দিয়ে মার্ক করলাম, যদি এর মুভমেন্টটা আমি ট্র্যাক করি তাহলে কি অবস্থা হবে? একবার যায় বাম দিক, একবার যায় ডান দিক, এরকম করে না যে আমরা ধরে না একবার ডান দিকে একবার বাম দিকে। তো এটাকেই যদি আমি গ্রাফের মধ্যে ফেলতে চাই, সর্বোচ্চ আমি এই পর্যন্ত ডান দিক যাব, সর্বোচ্চ আমি এই পর্যন্ত বাম দিক যাব, এর চেয়ে বেশি তো ডানে বামে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। তাহলে ভাই এখন চিন্তা করে দেখ যে এখানে আমি কি বলতে পারি না এটি আমার প্লাস বিস্তার, এইটি আমার মাইনাস বিস্তার? কারণ আমি চিত্র হতেই বুঝতে পারতেছি যে ভাই এই দুই বাউন্ডারির বাহিরে যাওয়ার আমার কোনো সুযোগই নাই। তাহলে যদি এখন গ্রাফটাকে আঁকি, ধর তুই এখান থেকেই এনে ছেড়ে দিছিস, তাহলে স্টার্টিং এ তুই এই জায়গাতে আসিস এবং যত সময় যাচ্ছে তুই ততই এইভাবে এইভাবে, তার মানে এখন দেখ আমার গ্রাফটা কি, আমার গ্রাফটা নিচে নামতেছে। আমি এটা যদি পাশে বোধহয় শর্টকাটে এঁকে দেখাই, তো এইভাবে ডান দিকে ছাড়লাম, সো আগে বাম দিকে আসবে, ডান দিকে আসবে, বাম দিকে আসবে, এইভাবে কিন্তু গ্রাফটা আলটিমেটলি নিচের দিকে কন্টিনিউ করতেছে। কারণ কি আমার সময়টা তো নিচের দিকে যাচ্ছে, বুঝতে পারছিস? তার মানে আমরা যে একটু আগে এই গ্রাফগুলোকে আঁকলাম না, এই যে কোথায় আঁকলাম, এই যে এইটা বা এইটা, এই গ্রাফগুলো থেকে উপর নিচে মানে ডান দিক দিয়ে অগ্রসর হচ্ছিল, এই গ্রাফটাই এখন ডান দিকে না গিয়ে নিচের দিকে অগ্রসর হচ্ছে, একই তো কথা। তাহলে এই পয়েন্টটা কি বিস্তার, বা এই পয়েন্ট হচ্ছে আমাদের বিস্তার। আশা করি তোদেরকে বুঝায় বলা গেছে যে আমি করতেছি এটা কি এখানে। ফাইন, এতক্ষণ যে ভকভক করলাম পুরাটার সামারি এখানে লিখে দেওয়া আছে, মানে জাস্ট ইকুয়েশন ওয়াইজ সামারি, যে কখন বেগের মান সর্বোচ্চ, কখন বেগের মান সর্বনিম্ন, জাস্ট এখানে দেখতে পারবি। ওকে, সামনে আগাই। a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এখান থেকে যোগজীকরণ দ্বারা বেগের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এইসব প্রশ্ন দেখলে পোলাপাইনের দেখা যায় মানে ঘুম হারাম হয়ে যায় যে ভাই এই যোগজীকরণ এগুলা কেন কইলেন? যোগজীকরণ মানে সিম্পলি ইন্টিগ্রেশন, ভয় পাওয়ার কিছু নাই। দেখ আমাকে দেওয়া আছে ত্বরণ সমান সমান মাইনাস অফ ওমেগা স্কোয়ার এক্স। ত্বরণকে চাইলে কি বলতে পারি আমরা? বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। ডান দিকে এক্স আছে মানে সরণ আছে, সময় আছে, বেগ আছে। তাহলে এই জায়গাতে কোনোভাবে যদি আমরা সরণের পরিবর্তনটাকে আনতে পারি তাহলে খারাপ হয় না। একটা কাজ করি, এই ডিভি আর এই ডিটি দুইটাকে একটু পাশাপাশি এইভাবে লিখলাম, আর যা আমার দরকার ওইটাকে নিচে আর উপরে এইভাবে গুণ করে নিলাম। করতেই পারি, কেউ মানা করে নাই, করাই যায়। ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার একটু চিন্তা করতো, এই ডিএক্স বাই ডিটি এইটাকে চলে ভি,
দাবি করা যায় না? এই ডিভিটাকে রাখলাম ওর পাশে, ডিএক্সটাকে ধাক্কা দিলাম ওই পাশে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর সাথে ডিএক্সটা গুণ হয়ে গেল। কি করলাম? ডিএক্স বাই ডিটি মানে ভি, আর এই ডিএক্স গেল ওই পাশে। এবার আমার মন চাইছে আমি উভয় পাশে একই সাথে ইন্টিগ্রেশন করব, মন চাইবে কোনো কথা নাই। তাহলে যদি আমরা এবার ইন্টিগ্রেট করে ফেলি, ভি কে ইন্টিগ্রেট করলে কি পাবি? পাওয়ার 1 বাড়বে, তা দিয়ে ভাগ যাবে, ভি স্কোয়ার বাই 2 সমান সমান ওই পাশে কি হবে? মাইনাস ওমেগা স্কোয়ার দুধ ভাত ও বের হয়ে যাবে, আর এখানে এক্স ডিএক্স এটা ইন্টিগ্রেট হবে। তাহলে এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাবো? পাওয়ার 1 বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ যাবে, এবং আমরা জানি ইন্টিগ্রেট করলে একটা আবার ইন্টিগ্রেশন ধ্রুবক, সমাকলন ধ্রুবক সি দিতে হয়। 2 টাকে ভাল লাগতেছে না, উভয় পক্ষকে আমরা 2 দিয়ে গুণ করে দেই, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস টোয়াইস সি লেখা যায় না? খুব সুন্দর। কিন্তু ঝামেলা হইলো, সবই তো বুঝছি, কিন্তু এই ধ্রুবকটার মান কত এইটাই তো আমাদের মাথায় আসতেছে না। এই ধ্রুবকটাকে ক্লিয়ার করতে পারলে কিন্তু অঙ্কটা হয়ে যেত। এখন চিন্তা কর, তোরা যখন ম্যাথে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করতি, এরকম ইন্টিগ্রেশন করার পরে যখন কোন ধ্রুবক থাকতো তখন আমরা কি করতাম? বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতাম, যে সময়ের শুরুতে বা সময়ের পরে যে কোনো একটা মোমেন্টে কিছু একটা হয়, এমন কিছুটা আমরা এখানে দাবি করতাম, তাই না? তাহলে এখন হয়তো যে চিন্তা করি যে কোনো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রেই আমাদের কিভাবে এটাকে হিসাব করা যেতে পারে। আচ্ছা, এখানে কিন্তু লেখা আমি লিখিই নাই, তোরা তো খেয়াল করছিস কিনা, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ারের সাথে তো একটা এক্স স্কোয়ার আছে, এটাকে লেখা হয় রে প্লাস টোয়াইস সি। তো সেটা হচ্ছে যে আমরা যে কোনো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রেই জানি যে যদি স্বর্ণের মানটা শূন্য হয়, স্বর্ণের মান শূন্যের কথা মানে কি? তার মানে তুই আসিস সাম্যাবস্থানে, আর সাম্যাবস্থানে বেগের মানটা কি হয়? সাম্যাবস্থানে বেগের মানটা সর্বোচ্চ হয়, এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি। এই বেগের মানটাকে আমরা ওমেগা এ এভাবে চিনে আসছি। তুই চাইলে এটা বসাইতে পারিস, অথবা তোর যে মন চায় না ভাই আমি এটা বসাবো না, আমি এটা না বসায় বসাবো এইটা, অথবা তুই বসাইলি যে ভাই যদি আমরা চলে যাই বিস্তারে প্লাস বা মাইনাস এ, তখন আমাদের বেগের মানটা হয়ে যায় সর্বনিম্ন, সেই মানটা হয়ে যায় 0। তো আমাদের কাছে কিন্তু কন্ডিশন আছে এরকম দুইটা, মানে আমাদের জানা মতে তোর যেইটা পছন্দ তুই একটা ধরে বসায়া দে, তুই দেখবি পেয়ে গেছিস। তাহলে আমি আপাতত এক্স ইকুয়াল টু 0 এইটাকেই কাজে লাগাইতেছি। তো যদি আমরা এই শর্তকে ধরে 1 নং সমীকরণে বসায়া দেই, তাহলে এক্স এর মান যখন 0, এই পদ তো পুরাই গায়েব হয়ে গেল। তাহলে আমার বাম পাশে কি হয়ে থাকলো? বেগ। বেগ মানে কি? সর্বোচ্চ বেগ, অর্থাৎ ওমেগা এবং এ, কিন্তু স্কোয়ার আকারে। তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস সি। কেমনে করলাম? এটা 0 হয়ে গেল, তাহলে 2c সমান সমান বেগের মান। বেগের মান কত? ওমেগা এ। আমি অলরেডি পেয়ে গেছি যে আমার 2c তাহলে মানটা কত, পেয়ে গেছি কিন্তু। তো যদি এখন আমরা এই মানটাকে ধরেই ডাইরেক্ট আমার 1 নং এর ভিতরে বসায়া দেই, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি যে অতএব লেখা যেতে পারে ভি স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এবং এই 2c এর পরিবর্তে এখান থেকে বসবে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটাকে আমরা আবার সুন্দর করে কমন নিয়ে লিখতে পারি ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং উভয় পক্ষে রুট করে ফেললাম, রুট করে পেয়ে গেলাম এই জিনিসটা। তাই দেখতে ভাই, আমরা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনকে কাজে লাগাও যেভাবে প্রুফ করতে পারি, আবার আমরা চাইলে অনেকক্ষণ করছিলাম সাইন কস দিয়ে, ওটা করেও কিন্তু প্রুফ করতে পারি। তোরা হয়তো ভাই এগুলা বোরিং জিনিসপাতি, এদের কি করব? ঢাকা ভার্সিটি পরীক্ষায় এগুলা জিনিসই আসে, তো এগুলা বোরিং লাগলেও কিছু করার নাই, এগুলা মাথায় রাখতে হবে। ওকে, ঠিক এইটার মতোই আমরা আরেকটা পার্টে যাই। আমরা তো বেগের সমীকরণ বের করলাম না, এবার আমরা বের করব সরণের সমীকরণ। ঠিক আছে, যে সরণের সমীকরণ বের করব, কিন্তু খেয়াল করে দেখতো কোত্থেকে করতে বলতেছে? ভি ইকুয়াল টু ওমেগা। আমরা এই প্রুফটাই মাত্রই দেখে আসলাম এই পাশে। তাহলে এই প্রুফটা করার পরে যা পাওয়া গেল, সেই লাইন থেকে এখন আমরা আবার আরো কাহিনী করব এবং আমরা যাব সরণের কাছে। ঠিক আছে, যা আছে তাই করব। তাহলে ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুই চিন্তা কর ভাই, বেগকে কিভাবে লেখা যায়?
বেগকে চাইলে আমরা লিখতে পারি সরণের পরিবর্তন সময়ের সাপেক্ষে, মানে সংজ্ঞা অনুযায়ী dx ওভার dt সমান সমান v সমান সমান ডান দিকে যা আছে তাই ওমেগা a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো যদি আমরা সাইড চেঞ্জ করে লিখি লিখতে পারি আমরা dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার রুট সমান সমান ওমেগা dt। সাইড চেঞ্জ করে লিখলাম। এখন তো আমরা চাইলেই ইন্টিগ্রেশন করতে পারি। একটু ভাই লজিক্যালি ভাবতো, x ডিভাইড বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা কি পড়ছিলি ম্যাথে পড়ছিলি? এটা হচ্ছে সাইন ইনভার্স x বাই যেই সহগের স্কয়ার। এ তো আসলে সহগই এক ভাই, তাই না? তাহলে সাইন ইনভার্স x বাই a সমান সমান ওমেগা তো দুধ ভাত আর টি গুণ হয়ে গেল, সো ওমেগা টি প্লাস একটা আবার সেই পুরানা কনস্ট্যান্ট চলে আসলো, বুঝছিস? ফাইন। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি? আমরা যে চাই এটাকে আসলে গুণাকারে লিখতে পারি এইভাবে যে x বাই a ইকুয়াল টু সাইন ইনভার্স অফ, আচ্ছা সাইন ইনভার্স তো এই পাশে আছে, ওই পাশে ইনভার্স থাকবে না, সাইন ওমেগা টি প্লাস সি। অথবা এই জিনিসটাকে আমরা এভাবে সাধারণত লিখি যে ভাগ আকারে না করে x ইকুয়াল টু a সাইন ব্র্যাকেটের ভিতরে ওমেগা টি প্লাস সি। কিন্তু সমস্যা হলো ভাই এত কিছু করলাম কিন্তু সি এর মানটা কি? সি এর মান তো আমরা বের করতেই পারি নাই। এখন এটা ডিরেক্টলি সংজ্ঞা যে আমরা জানি যখন সময়ের মানটা হয় শূন্য, যখন সময়ের মানটা শূন্য তখন আমাদের যদি কোনো সরণ বা কোনো কিছু থেকে থাকে সেটা কিন্তু আমরা আদি দশা নাম দিয়ে প্রকাশ করি। তার মানে সময় যখন শূন্য তখন কিন্তু টোটাল যে দশাটা হবে এই টোটাল দশাটার নামটাই হয়ে যায় আদি দশা, যাকে আমরা প্রকাশ করি ডেল সাইনটা দিয়ে। তাহলে যেখানে বসাই দেই, তাই দেখতো ভাই এই পুরা পদের মানটা কি তাহলে আদি দশার সমান হয়ে যাচ্ছে না? তাহলে আমরা বলতে পারতেছি সি সমান সমান আসলে আদি দশা সংজ্ঞা অনুযায়ী। তাই ডিরেক্টলি বলতে পারি যে আমাদের সমাধান হয়ে গেল। তার মানে সরণের সমীকরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল। দেখলি প্রুফ হয়ে গেল। এখন তোকে প্লাস দিয়ে করবি না মাইনাস দিয়ে এটা কোনো ব্যাপার না, এটা ইচ্ছা, এটা করলেই হইলো। ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা জিনিস দেখলাম যে কিভাবে আগে ত্বরণ থেকে বেগকে পাওয়া যায়, তারপর দেখলাম কিভাবে এই বেগটা থেকে আমরা সরণকে বের করতে পারি। এবার বলছিলাম যে কেন এই আজেরা জিনিসগুলো কাজে লাগবে। এই দেখো ঢাকা ভার্সিটি 2022-23 মানে একদম লাস্ট বছরের প্রশ্ন। সেখানে কি করছে তারা কিন্তু বলছে যে ফার্স্টে একটা সরল দোল গতি সম্পন্ন বস্তুর ব্যবকলনীয় সমীকরণটা লিখো। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আমাদের ত্বরণ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এই ত্বরণটাকে লিখতে পারি আমরা সময়ের সাথে সরণের 2 বার ডিফারেন্সিয়েশন, আর এই মাইনাসটাকে পক্ষান্তর করে লিখতে পারি বাম পাশে প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের সরল ছন্দিত সমীকরণ, সরল ছন্দিত স্পন্দনের জন্য ব্যবকলনীয় সমীকরণ। এটা প্রথম প্রশ্ন। এবার বলছে দেখাও যে x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ফাই এই সমীকরণেরই একটি সমাধান। তার মানে ওনারা আমার কাছ থেকে চাচ্ছে যে আমি ত্বরণ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স এখান থেকে আগে প্রুফ করব বেগ সমান সমান ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এবং সেখান থেকে আমি আবার প্রুফ করব সরণের সমাধান x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস আদি দশা। খালি পার্থক্যটা হইলো ওনারা আদি দশাকে ফাই দিয়ে লিখছে। একবার চিন্তা করে দেখতো একটু আগের দুইটা পেজে আমি কি পড়াইলাম? আমি তো এটাই পড়াইছি যে কিভাবে ত্বরণ থেকে বেগ পাওয়া যায় আর কিভাবে বেগ থেকে সরণকে পাওয়া যায়। এই পুরা দুইটা পেজ হুবাহু কপি বানিয়ে লিখতে পারলে তখন তো ঢাকা ভার্সিটির প্রবলেম সলভ হয়ে যাবে। এটা হচ্ছে লং কাট, মানে বিশাল বড় প্রুফ। এখন তো মনে হতে পারে ভাই 2.5 মার্কের জন্য এত কিছু কেমনি কি? দরকার নাই, এটা উল্টা কাজও করা যায়। কিভাবে? সেটা হইলো যেহেতু সরল ছন্দিত স্পন্দনের জন্য এইটা একটা ব্যবকলনীয় সমীকরণ এইটা, তার মানে যদি আমি উল্টা পাশে আসতে পারি এ কথা মানে হইলো
যদি আমি এইটা দেখাইতে পারি যে এই সলিউশনটা আসলে একটা সমাধান, অর্থাৎ যদি কোনোভাবে এখান থেকে আমি বের করে আনতে পারি a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলেও কিন্তু হবে, মানে দুইটি হবে। সমাধানকে হয় বের করো, মানে সমাধান থেকে প্রশ্নের কাছে পৌঁছাও, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সো দুইটা ওয়ে। তাহলে আমি পাশে লিখে দিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের একটা সলিউশন, ফার্স্ট সলিউশন, যে আমরা 2 পেজ ধরে ব্যাখ্যা দিব। এখন আমরা সেকেন্ড আরেকটা সলিউশনকে অ্যাপ্রোচ করতেছি, যেখানে আমরা অ্যাকচুয়ালি সলভ করব না, আমরা ক্রস চেক দিয়ে দেখাই দিব যে হ্যাঁ এমনটা হওয়া পসিবল। তার মানে প্রশ্নে দেওয়া আছে x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই। যদি আমরা ডিফারেন্সিয়েট করি এটাকে সময়ের সাপেক্ষে, তাহলে dx ওভার dt সমান সমান a থাকলো এর মতো, সাইন হয়ে গেল cos ওমেগা টি প্লাস ফাই। ভিতরটা যদি আবার আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, একটা আমার ওমেগা চলে আসবে। উভয় পক্ষকে আবারও আমরা যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে d2x বাই dt স্কোয়ার সমান সমান এই ওমেগা এই a থাকলো, কজ হয়ে যাবে মাইনাস সাইন, এটা মাইনাস দিলাম এবং সাইন দিয়ে ওমেগা টি প্লাস ফাই, কিন্তু ভিতরে একটা ওমেগা আছে, বের হয়ে গেল ওমেগা স্কোয়ার। এবার দেখো তোমার কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে বাম পাশে d2x বাই dt স্কোয়ার যেমনটা আছে মাইনাস ওমেগা স্কোয়ার, বাকি পুরাটা a sin ওমেগা টি প্লাস ফাই, এইটাই তো প্রশ্ন মতে এক্স বা সরণ। তাহলে ফাইনালি আমরা প্রুফ করে দিলাম যে আমাদেরকে যে সমাধানটা করতে বলা হচ্ছিল, হ্যাঁ সেই সমাধানটা আসলেই এই ব্যবকলনীয় সমীকরণ থেকেই পাওয়া যায়। মানে আমরা উল্টা কথায় প্রুফ করে ফেললাম এই ব্যবকলনীয় সমীকরণেরই একটা সমাধান x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই। সো তুমি সেকেন্ড অ্যাপ্রোচ ফলো করতে পারো বা এর আগের 2 পেজের বিশাল বিশাল অ্যাপ্রোচ এটাও করতে পারো, ডাজন্ট ম্যাটার, সবই সত্য, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা ছোট্ট প্রবলেম সলভ করতে পারি। আমাদেরকে একটা বস্তু কণার জন্য দুইটা গ্রাফ দেওয়া আছে, একটা হচ্ছে বেগ বনাম সরণ আর একটা হচ্ছে ত্বরণ বনাম সরণ। এখন এখানে কি বের করতে বলতেছে, যেহেতু দুইটা একই কণার জন্য তা তুমি এখান থেকে এই যে বেগের মানটা v এইটাকে নির্ণয় করে দাও, তাহলেই হবে। একটু মাথা খাটাও, কোনটা কি জিনিস তোমাদেরকে একটু আগেই পড়ায় আসছিলাম একদম শুরুতে ক্লাসের, ত্বরণ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর এই ভি এর সম্পর্ক এক্স এর সাথে হচ্ছে ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পড়াইছি কিন্তু আমরা, তাই না? এর কাছে একটু তাকাও তো, উত্তর পেয়ে যাবা। ধরো এই যে পার্টিকুলার একটা পয়েন্ট, এই পয়েন্টে আমাকে মান দেওয়া আছে 4 এবং 16, তাহলে আমরা যদি ত্বরণের মানটা বসাই -16, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এখানে বসলো 4, তাই না? তাহলে যদি কাটাকাটি করি তাহলে কি পেয়ে যাচ্ছি, তাহলে 4 4 16 অথবা ওমেগা ইকুয়াল টু, এই চিত্র হতে আমরা পেয়ে গেলাম এই যে মূল বিন্দুগামী একটা সরলরেখা, সেখান থেকে ওমেগার মান 2। এবং আরেকটা ব্যাপারও কিন্তু এখানে খেয়াল করতে পারো, সেটা হইলো এইটা কিন্তু এই সরলরেখার উপরে সবচেয়ে বেশি ডান দিকের বিন্দু, তার মানে এই 4 নাম্বার ঘরের পরে এই সরলরেখা কিন্তু আর আগায় নাই। আমরা কিন্তু এইটাও জানি যে সরণের যে সর্বোচ্চ মান এক্স এর যে ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে কিন্তু বলে বিস্তার। তার মানে আমরা এই চিত্রতে আরেকটা ব্যাপারও বুঝে গেছি যে এই চিত্র হতে আমাদের বিস্তারের মানটা হচ্ছে 4, কিন্তু একক বুঝতেছি না, তাই আমরা কিছু একক দাবি করব না, আমরা শুধুমাত্র ওমেগা মান 2 পাচ্ছি এবং আমরা এখান থেকে বিস্তারের মানটা 4 পাচ্ছি। কোন এককে আমরা জানি না, তো যা আসছে থাকুক। এখন দেখো তো তোমায় কি বলছিল, এই গ্রাফ থেকে এই ভি এর মানটাকে বের করতে হবে বলা ছিল। তাহলে ভি এর মানটা বের করব, ওমেগা মান যে 2 আমাকে দেওয়া আছে, বিস্তারের মান 4, এটা আমরা মাত্রই বের করলাম, 4 4 16। এখন তুমি কোথায় জানতে চাও, তুমি এই বিন্দুতে জানতে চাও, তাহলে এই বিন্দুতে যে সরণ ওই মানটা কত, সরণের মান তোমার আছে 2, 2 কে স্কয়ার করলে কত হয়, 4 হয়। এই তো কাজ হয়ে গেছে। তাহলে 16 থেকে 4 কে বাদ দিলে হয় 12, 3 4 12, তার মানে তোমার হচ্ছে 4 হইলো 2 বাট 3 কে কিছু করার নাই, তাহলে এখানে ভি এর মানটা হচ্ছে 4√3।
কিন্তু আমরা একক জানি না, তাই আমরা কিচ্ছু দাবি করব না। যদি পোয়াটা এসআই সিস্টেমে হইতো, মিটার পার সেকেন্ড, এটা মিটার, ওইটা রেডিয়ান পার সেকেন্ড, যেহেতু জানি না তাই আমরা এখানে কোনো ঘাপলা পাকাবো না। ওকে, ঠিক আছে, সামনে যাওয়া যাক। রাজশাহী ইউনিভার্সিটি 21-22-এর একটা সিম্পল প্রবলেম। একটা স্প্রিং ব্লক সিস্টেম সরল ছন্দিত গতি স্পন্দিত হচ্ছে। যদি তুমি ব্লকের ভর আর বিস্তারকে দ্বিগুণ করো তাহলে সর্বোচ্চ গতি কত গুণ পরিবর্তিত হয়। তো আমরা জানি ভি সমান সমান ওমেগা এ। তুমি কি করতেছো, এই বিস্তারকে তুমি দ্বিগুণ করছো, তাহলে এর জায়গায় ডাইরেক্ট তুমি বসায় দাও 2। কিন্তু ওমেগা কিভাবে আসবে? ওমেগা মানে কিন্তু √ওভার কে বাই এম, তাই না? তুমি এখন কি করছো, ভরকেও দ্বিগুণ করে দিছো। তাই তুমি লজিক্যালি ভাবো যে এখানে আসলে কে কে নিয়ে ভাবার কিছু নাই, কিন্তু এমটা হচ্ছে দ্বিগুণ, মানে রুট সহ 2 আর উপরে 2 কাটলে কত, √2 হয়ে যায় না? তার মানে আমাদের নতুন গতিটা হবে আগের গতির √2 গুণ। আমি শুধুমাত্র সহগগুলো জাজ করতেছি, কারণ বাকি মানগুলো আগেও যা ছিল এখনো তাই আছে, মানে কনস্ট্যান্টই আছে। সরল দোল গতি সম্পন্ন একটা কণার বিস্তার আমাকে দেওয়া আছে এ, কম্পাঙ্ক দেওয়া আছে এফ। তাহলে সর্বোচ্চ দ্রুতি কত হবে? ভি সমান সমান ওমেগা এ। ওমেগা মানে কি আবার? টোয়াইস পাই এফ তার সাথে এ, তাই না? আমি গুণ করে দিব আমরা। তাহলে এখানে থাকুক পাই এর জায়গায় পাই, বিস্তার কত 0.02, গুণ করব 2 দিয়ে, তাহলে কত হয় 0.04। এখন গুণ কাকে দিয়ে? ফ্রিকোয়েন্সি 2.5, মানে বেসিক্যালি 5/2। গুণ করি 2 দিয়ে 0.02 আর 5 দিয়ে গুণ করে 5 দিয়ে 10, 0.1, মানে বেসিক্যালি উত্তরটা আছে আমাদের 0.1 পাই। সো 3.1416 এর এক ঘর আগে, তাহলে 0.314 এটা আসবে। বুঝতে পারছি? ওকে, সরল ছনিত দোলকের সর্বোচ্চ বেগ আমাকে দেওয়া আছে, মানে ওমেগা এ দেওয়া আছে। বিস্তার যদি হয় 0.06, তাহলে পর্যায়কাল কত? তাহলে আগে আমরা এখান থেকে ওমেগার মানটাই না হয় বের করে নিই। তাহলে ওমেগা সমান সমান তোমার হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে টোয়াইস পাই বাই টি, তার সাথে গুণ করব বিস্তার 0.06 সমান সমান 0.3। তাহলে আমাদের টি এর মানটা হবে টোয়াইস পাই ইন্টু 0.06 ডিভাইড বাই 0.3। যে কাটাকাটি করি আমরা, 3 কে 6 2 দিয়ে কাটা যায়, তাহলে 2 দিয়ে 4 পাই তো হয়ে যায়। বাট প্রবলেমটা হইলো 6/100 আর 3/10, এটা 0.1 গুণ হয় তার সাথে, তাহলে 0.4 পাই। আচ্ছা, এখন এই জিনিসটা আমি কই পাবো? 0.4 কথার মানে কি? 4/10 পাই, তাহলে যদি আমি কাটি 2 দিয়ে, তাহলে তোমার হচ্ছে 2/5, 2/5, এই যে 2π/5। বুঝতে পারছো? এগুলা মুখে মুখে তাড়াতাড়ি করা উচিত। একটা তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে তার সর্বোচ্চ দ্রুতি হয় vs। তো সর্বোচ্চ দ্রুতি মানে কিন্তু ওমেগা এ। ওই তারের একটা কণার সরণ যদি সর্বোচ্চ সরণের অর্ধেক হয়, তার মানে সরণের মানটা হচ্ছে বিস্তারের অর্ধেক যদি হয়, তাহলে ওই কণার দ্রুতি কত হবে? আমরা তো জানি যে বেগ যদি বের করতে হয়, সূত্র কি ছিল? ওমেগা ইন্টু √ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তা থাকুক ওমেগার জায়গায় ওমেগা, এর জায়গায় এ থাকুক। এক্স এর মান কত বসবে? a/2, দ্যাট মিনস তোমার a স্কোয়ার বাই 4। তাহলে আমরা a স্কোয়ার থেকে a স্কোয়ার বাই 4 কে বাদ দিই, 3/4 রুট করলে √ওভার তোমার হচ্ছে 3/2 ওমেগা এ। এবং দেখো প্রশ্নে তোমাকে এটাই বলা ছিল যে সর্বোচ্চ যে বেগ, এই বেগটা তোমার হচ্ছে vs, তাহলে ওমেগা এ মানে vs, তাহলে অ্যান্সারটা হচ্ছে √ওভার 3/2 অফ vs। আমার লেখা একটু বেশি আকাশে উঠে গেছে, বাট আমি বুঝছেন যোগ বিয়োগ করতেছিলাম, ঠিক আছে? সো √ওভার 3/2 vs। সরল দোলন গতি সম্পন্ন কণার ত্বরণ কত? এত মুখস্থ জিনিস। এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস ছাড়াও হইতে পারে, এই জন্য এখানে অ্যান্সারটা হবে অ্যান্সার ডি। মানে শুধু সংখ্যা মান চিন্তা করো, এটা হবে না কারণ স্কোয়ার তো নাই, অ্যান্সার হবে অ্যান্সার ডি। সরল ছলিত গতি সম্পন্ন কণা গতিপথের মধ্য অবস্থান, মধ্য অবস্থান মানে আসলে সাম্যাবস্থান, মাঝামাঝি। ওখানে কি হয়? বেগ সবচেয়ে বেশি হবে আর সরণ কি হবে? সরণ সবচেয়ে কম হবে। তাহলে বেগ সর্বাধিক আর সরণ সর্বনিম্ন। সরল ছন্দ স্পন্দনে স্পন্দনশীল কণার বেগ শূন্য হয় কোন শর্তে? বেগ তখনই শূন্য হবে যদি এই যে ভি সমান সমান ওমেগা √ওভার
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি এই এক্স এর মানটা এর মানে সমান হয়ে যায়, মানে এক্স যখন সর্বোচ্চ হয় তখন, যখন সরণ সর্বোচ্চ হয়, হ্যাঁ তখন হবে, যখন ত্বরণ সর্বোচ্চ হয়। আচ্ছা, একটা প্রবলেম হলো কি, এখানে অ্যান্সার দুইটা আছে। তার কারণ তুমি যে বেগটাকে শূন্য করতে চাও, বেগ যখন শূন্য হয় তখনই কিন্তু ত্বরণ সর্বোচ্চ হয়। সো এইটাও হবে, এইটাও হবে। কিন্তু যখন সরণ শূন্য হয় এটা হবে না, ত্বরণ না এটা হবে না। এখানে অ্যান্সার সামহাও দুইটা আছে, এ আর সি। ঠিক আছে, সামনে আগে আমরা একটা সরল দোল গতি সম্পূর্ণ করার জন্য সমীকরণ তোমাকে দেওয়া আছে। এর কম্পাঙ্ক, ম্যাক্সিমাম সরণ, গতিবেগ, ত্বরণ যা কিছু পারো বের করো। এটা কিন্তু জগন্নাথ একটা রিটেন প্রবলেম ছিল। আমরা কম্পেয়ার করব। যেমন পড়ছি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস বা মাইনাস আদি দশা, ঠিক ওইটার মতো দেখে দেখে লিখছি আর কি। তাহলে ওয়াই ইকুয়াল টু 20 সাইন 10 টি মাইনাস পাই বাই 6। তাহলে আসো এখন আমরা কম্পেয়ার করি। কম্পেয়ার কি পাওয়া যাচ্ছে, এখানে তোমার এই যে বড় হাতের মানে বিস্তার, এ মান কত 20, ওমেগার মান কত, ওমেগা সমান সমান 10, আর আদি দশা মান কত পাই বাই 6। এই সব উত্তর বের হয়ে গেছে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এখানে সর্বোচ্চ সরণের মানটা 20, এখানে টোয়াইস পাই এফ সমান সমান 10, অথবা কম্পাঙ্ক সমান সমান এফ বাই 10/2 পাই অথবা 5 বাই পাই, আর আদি দশার এই মানটা তোমার হচ্ছে পাই বাই 6। ঠিক আছে, আর কি বের করা বাদ ছিল, বলছিল যে তারা গতিবেগ এবং ত্বরণটা কত এইটাও বের করে দিতে হবে। ত্বরণটা আমরা সবার আগে বের করবো এখান থেকে। কিভাবে বের করতে পারবো, কারণ আমরা জানি ত্বরণ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটি হবে। তাহলে ওমেগার মান কত, ওমেগার মান তোমার হচ্ছে 10, তাই 10 কে স্কোয়ার করলে হয়ে গেল 100। আর সরণ মানে কি, পুরা সমীকরণটাই। তাহলে গুণ করে দাও, ইন্টু 20 সাইন 10 টি মাইনাস পাই বাই 6, তাহলে মাইনাস 2000 সাইন 10 টি মাইনাস পাই বাই 6। তাহলে এটা হচ্ছে আমার ত্বরণের সমীকরণ, শেষ হয়ে গেল। এখন তুমি যদি চাও যে ভাই আমাকে বেগটাও বের করে দেন, ফাইন, করা যাবে। তো কিভাবে করবা, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাই যাব। তাহলে বেগ সমান সমান এখানে সাইন হয়ে যাবে কস, আর এই 10 যায় বের হয়ে, সো 20 আর 10 দুইটা মিলে হয়ে গেল 200, সাইন হয়ে গেল কস, আর ব্র্যাকেটে যা ছিল হুবাহু পুরো কপি করে দাও। এখন যদি কেউ জিজ্ঞেস করো যে এগুলা কেমনে হয়েছে, ছুঁড়ে মারতে হবে। এটা তোমার সেই আগের ক্লাস থেকে ব্যাখ্যা বুঝাই বলতেছি কোনটা কেমনে হয়, এক দেখায় বলতে পারা উচিত যে ভাই এই জন্য হয়। ঠিক আছে, রিটেন পরীক্ষা শেষ, 2-3 লাইন লেখছি, ডান, এনাফ। সেম টাইপের প্রশ্ন দেখো ঢাকা ভার্সিটির 19-20-এও কিন্তু আসছিল সমীকরণ, কিন্তু তারা একটু প্যারা দিছে। আবার তারা কি করছে, তারা মান ঢুকাই দিছে। তারা বলতেছে সময় যখন 2 সেকেন্ড তখন তুমি হাবিজাবি করো, মানে একটু প্যারা দিচ্ছে আর কিচ্ছু না। তাহলে কাজ করি, আমরা এটাকে যত ফাস্ট পারি সলভ করব। তাহলে x ইকুয়াল টু 6 cos 6 পাই টি প্লাস পাই, এত আমাকে দেওয়া আছে। তো যদি তুমি চাও এইটাকে কনভার্ট করে নিয়ে যাবা বেগে বা ধরো ত্বরণে, সেটা করার আগে তোমার যদি মন চায় তুমি এইটাকে আবারও কনভার্ট করাই নিতে পারবা। কারণটা হচ্ছে এখানে কি পাই বা সিম্পলি 180 দেওয়া আছে না, এই জন্য। আজ আমাদের থাক ভাই এগুলা গ্যাঞ্জাম লাগে করবো না, তাই দরকার নেই। তাহলে আচ্ছা এক্স আছে, এখন আমার ত্বরণটাকে বের করি। ত্বরণটা কি, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। দেখো তো ওমেগনটা, ওমেগাটা হচ্ছে এখানে ওমেগা টি, 6 পাই মানে তোমার হচ্ছে ওমেগা, 6 6 36, আর তোমার হচ্ছে পাই স্কোয়ার। তাহলে 36 আর 6 আবার গুণ দেওয়া লাগবে। তাহলে কত হয়, 36 আর 6 কে গুণ করলে 6 6 36 এর 6, হায় থাকে 3, 3 6 18, আর 3 এ 216। তাহলে এই 6 পাই স্কোয়ার আর 6 যে গুণ করি, তাহলে মাইনাস 216। পাইকে কিছু করার নাই, আছে থাকুক, কারণ কি ওমেগা টি, তাই ওমেগা স্কোয়ার লিখছি, এখন গুণ দিচ্ছি। তাহলে cos 6 পাই টি প্লাস হচ্ছে পাই। বুঝছো কি করছি, মেন কথা হইলো এখানে আমরা ত্বরণটাকে মাইনাস ওমেগা স্কোয়ার, আর এই ওমেগাটা কোনটা, যে কনফিউজ থাকো 6 পাই, এইটা হচ্ছে আমার জন্য ওমেগা। বুঝছো, এবার দেখা যাচ্ছে না, অন্য কোনো কালার দিই, কোনটা দিব, হলুদ দিই।
এই যে 6 পাই। তো এটা হচ্ছে আমার জন্য ওমেগা, এই কাহিনী করছি। এখন যে আমার বেগ দরকার পড়ে, তাহলে বেগ কোথায় পাবো? বেগ তো একবার ডিফারেন্সিয়েট করলেই চলে আসে। cos কে ডিফারেন্সিয়েট কি আসবে? মাইনাস সাইন আসবে। এটা মাইনাস দিলাম, একটু ফাঁকা রেখে সাইন, বাকি যা আছে 6 পাই টি প্লাস পাই আগে বসাইছি। এখন কি করব? এই 6টা তো বের হয়ে আসবে, এই 6 আর এই 6 মিলে 36। তাহলে আমাদের বেগের সমীকরণ পাইলাম এটা, ত্বরণের সমীকরণ এটা, আর সরণ তোমাকে দেওয়া ছিলই, ঠিক আছে? তাহলে মেইন কথা হচ্ছে তুমি এখানে জাস্ট ওমেগাটা কোনটা এটা ঠিকমতো বুঝতে পারলেই চলবে, আর এখানে গ্যাঞ্জাম করার দরকার নেই। তাহলে এখন আমরা বসাবো এখানে ভ্যালু। যখন ভ্যালু বসাবা তখন বি কেয়ারফুল। আচ্ছা, তাহলে আসো আমরা এক্স ভিতরে টি ইকুয়াল টু বসাবো। তাহলে x2 এই নাম দিলাম। 6 কে কিছু করার দরকার নেই, এখনই থাকুক cos। এখানে 2 বসাও, 12 রাখে 13, তো তোমার এখানে হয়ে গেল cos 13 পাই। ওকে, ঠিক একইভাবে যদি আমরা এখন ত্বরণটার কাছে যাই, দ্বিতীয় সেকেন্ডের ত্বরণ মাইনাস 216 পাই স্কোয়ার, হাত দেওয়ার দরকার নাই। cos এর ভিতরে কি বসবে? ওই সেম উপরেরটাই, cos 13 পাই। কেমনে? কারণ t2 বসাইলে 12 রাখে 13। এখন আসবো আমরা বেগের কাছে। তাই যে বেগের কথা বলি, বেগ হচ্ছে আমাদের v2, ঠিক আছে, মাইনাস 36, আর সাইন এর ভিতরে অ্যাঙ্গেল সেম 13 পাই। তাহলে আমরা আপাতত সবকিছুতে শুধুমাত্র মানটা বসায় এই সিম্পল চেহারা আনছি। অলরেডি তুমি 2.5 মার্কের মধ্যে 2 মার্কের উপরে কভার করে ফেলছো। এখন জাস্ট আমার কাজ হচ্ছে ফাইনাল ভ্যালুটা বসাই দিয়ে এটা অ্যান্সারটা কত আসে এটাকে এনশিওর করে দেওয়া। এখন তুমি চিন্তা করো যে যদি আমরা cos এর ভিতরে 13 পাই বসাই, এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এটা ক্লাস 9 10 এর ম্যাথ, ভেঙে ভেঙে বোঝাই। কোয়াড্রেন্ট, এই একটা মানে পাই, এই আর পুরা ঘুরে আসা মানে কত? পুরা ঘুরে আসা মানে টোয়াইস পাই। তাহলে 13 পাই মানে কি? 6 বার যদি ঘুরে আসো, 6 2 12, মানে কিছুই না। তাহলে 12 পাইকে ধরার দরকারই নেই। 12 পাইয়ের পরে থাকলো একটা পাই। তার মানে আমরা আসলে cos 13 পাই এইটাকে 12টা বাদ দিয়ে জাস্ট সিম্পলি cos পাই এইটাই কিন্তু লিখলে পারতেছি। কেন? তার কারণ পূর্ণ সংখ্যার আবর্তনকে আমাদের ধরা কিছু নাই। কারণ তুমি বলো cos পাই মানে কি? cos পাই মানে cos 180 বা -1, তাহলে -1 জাস্ট বসাই দাও, তাহলে হয়ে গেল -6। তাহলে এখন কি এখানেও cos 13 পাই -6, তাহলে এই মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে উত্তর হয়ে গেল 216 পাই স্কোয়ার। এখন তোমার যদি সাহস থাকে যে তুমি পাইকে স্কোয়ার করে গুণ করে বের করবা, করতে পারো, আমার সাহস নাই, দরকার নাই। আমি এ পাশে আসি, sin 13 পাই, এই তুমি কি করবা? আবারও একই কথা, যে আসলে 13টা পর্যন্ত কিচ্ছু যায় আসে না, খালি থাকলো একটা sin পাই। এবার তুমি লজিক্যালি ভাবো sin 180 কত হয়? 0 হয়। এটা অঙ্ক না করেও বোঝা উচিত ছিল, যখনই তোমার ত্বরণের মানটা সর্বোচ্চ আসছে মানে 216 পাই স্কোয়ার, বেগটা শূন্যই আসবে, এটা আমার বোঝা ছিল। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এভাবে আমরা চাইলে ক্যালকুলেটর ছাড়াও সিম্পল ড্রয়িং করে করে বের করতে পারি। ওকে, চলো সামনে যাই। এবার আমরা সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ, এটা অলরেডি দেখো লাস্ট বছর আসছে, ঢাকা ভার্সে বিগত বছর আগের বছর দিয়ে রাখছিল। অ্যাকচুয়ালি আমরা অলরেডি এটা পড়াই ফেলছি, জাস্ট বলতে হয় তাই বলতেছি। মনে আছে আমি তোমাকে একদম ক্লাসের শুরুতেই বলছিলাম যে হয়তোবা ওই টপিক থেকে প্রশ্ন হয় না, বাট ওইটাকে অন্য কোন টপিকের মধ্যে ঢুকাই দেয়। তো দেখো এই টপিকে ডিরেক্টলি কোশ্চেন হয় না ঠিকই, কিন্তু ঢুকাই দিছে সব যতগুলো ফাংশন আছে সবগুলোর ভিতরে। সো এটা না বুঝলে ওটা বুঝবা কেমনে? এই যে d2x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, এইটাই যে আসলে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী দুইটা ক্লাস ধরে চিল্লাচ্ছি, বুঝছো? ওমেগা মানে যে k বাই m, এটা অনেক চিল্লাফাল্লা করছি, আর জিজ্ঞেস করো না। ইভেন এখানে স্পেশাল ছিল, এইটাও আমি বুঝাইছি যে m কিভাবে চিন্তা করতে হয়, সবই তুমি বুঝো। তাহলে এখন আমরা ডিরেক্টলি অঙ্কে যাই। নিচে কোনটা সরল ছন্দিত গতির সমীকরণ? জাস্ট চুজ করো d2x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x 0। এটা সব দিক দিয়ে ঠিক আছে। দেখো জিএসটি 22 23 কোনো অঙ্কই না, তাকায় দেখবার দাগাবা, একটু পড়তে হয় বাসায় রে ভাই। এখন অঙ্ক করি ঢাকা ভার্সিটি 21 22 এর। বলতেছে 6 d2x পাই dt স্কয়ার 150 x 0, তাহলে কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা, ওমেগা বের করতে বসে। এই 6টাকে ভালো লাগতেছে না, কারণ আমরা জানি আমাদের সমীকরণে হবে d2x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x।
এর কোনো সহগ থাকা যাবে না। এই যে সহগ থাকা যাবে না, 6 ঢুকছে কেন? 6 কে দিয়ে ভাগ করে দাও, তাহলে 150টা কি হবে? এই 150 কেও 6 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তার মানে আমি বলতে পারি যে ওমেগা স্কোয়ার এই কথার মানে হচ্ছে আসলে 150 ডিভাইড বাই 6। যদি তুমি কাটাকাটি করতে চাও তাহলে কি করতে পারো, 2 দিয়ে কাটো বা 3 দিয়ে কাটো, যা মন চায়। যদি আমরা এটাকে 3 দিয়ে কাটি, 3 2 এ 6 আর তোমার 3 5 এ 15 বা সিম্পলি 25। এখন কমন সেন্সেই বানানো উচিত যে 25 কে রুট করলে অ্যান্সার 5 হয়। কিন্তু মেইন কথা সহগ রাখা যাবে না, সহগকে সরাইতে হবে। সেম ঘটনা এখানেও ঘটাইছে, 4 দিয়ে রাখছে। তো 4 এবং 16 পছন্দ হচ্ছে না। এই 16 কে 4 দিয়ে ভাগ করে যাই পাবো ওই বান্দার পরিচয় হচ্ছে ওমেগা স্কোয়ার। তার মানে ওমেগা সমান সমান 4 কে রুট করে দাও 2 রেডিয়ান পার সেকেন্ড। কোথায় এই জিনিস? এই যে অ্যান্সার সি। তো উত্তর হয়ে গেল অ্যান্সার সি। দেখছো একই ধরনের প্রশ্ন, একই টপিক বারবার আসে। ঢাকা ভার্সিটি নিজেই তাদের প্রশ্ন 7 8 13 14 15 16 21 22 নিজের প্রশ্ন নিজেই রিপিট করে। এখন তুমি যদি না পড়ে যাও তা দোষ তোমার। বুঝতে পারছি? তো এটা সবচেয়ে ইজি টাইপের মধ্যে একটা, বাট এখানে প্রুফ করতে বললে বিপদ আছে। ওগুলো আমরা ক্লাস শুরুতেই পড়ে আসছি। তাহলে এতক্ষণ যা কিছু বললাম যে মোটামুটি বুঝো, এটাও তোমার পারার কথা। খালি দেখো এখানে একটু লেখা চেঞ্জ করছে। জগন্নাথ ইউনিভার্সিটি 15 16 d2x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। এখানে একটু y দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে, বাট ঘুরে ফিরে একই জিনিস। তাহলে আমাদের ক্লাস মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল। হোপফুলি বুঝতে পারছি কোনটা কি, বাট এরা বোঝা কথা প্রথম আর দ্বিতীয় লেকচার দেখে মারাত্মক পরিমাণের গ্রাফ আছে। আর এখানে তোমার হাতে যদি না আঁকো তাহলে ভাই তোমার কনফিডেন্স কখনোই আসবে না। তোমার বাসাটা কাজ করবা ডেসমোসে বা এক্সেলে বা যেখানে ভালো লাগে, ওইখানে আদি দশাটা মান ধরে নিবা। যেমন ধরো π/3 বা π/6 ধরে গ্রাফ গুলো আঁকবা। দেখবা গ্রাফ একটু ডানে বা বামে সরে গেছে। আগে ক্লাসে বলছিলাম প্লাস ধরলে ডান দিকে না বাম দিকে সরবে, আর মাইনাস ধরলে ডান দিকে সরবে। একে দেখবা তাহলেই হবে, ঠিক আছে? ক্লাস এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, বিদায়।